আচ্ছা, সো এই পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, প্রজেক্ট একটা কিভাবে করতে হয় এতটুকু আইডিয়া আমরা পাইছি। আমরা একটা প্রজেক্ট অলরেডি করছি ক্লায়েন্টের, ল্যান্ডিং পেজ ছিল সেটা। এরকম করে আমরা যদি মাল্টি পেজের ওয়েবসাইট করি সেটাও করতে পারবো। বাট এখন কথা হচ্ছে, আমরা একটা প্রজেক্ট করার পর পর যেই বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে এর পরবর্তী কাজ কি থাকে, এর পরবর্তী ক্লায়েন্ট কি চাইতে পারে আমাদের কাছে। এখন আমরা যদি চিন্তা করি একটা ক্লায়েন্ট কি চাবে, একটা ওয়েবসাইট যখন আমি তাকে দেখাবো, সেই ওয়েবসাইটটা আমি করছি কি ডিভাইসের জন্য, ডেস্কটপ ডিভাইসের জন্য অবশ্যই। এখন আমি যদি এরকম করি, ঠিক আছে, আমি যদি এরকম করি যে ডেস্কটপ ডিজাইনে তাকে ডেলিভারি করে দিলাম, এন্ড ক্লায়েন্ট দেখা গেল মোবাইল ডিভাইসে সেটা ভিজিট করলো, হইতেই পারে। আর মোবাইল ডিভাইস যদি ভিজিট করে, আমার ডেস্কটপ ডিভাইসে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু পারফেক্ট দেখা যাচ্ছে, মোবাইল ডিভাইসে কি অটোমেটিকলি ওইরকমই সুন্দর এবং পারফেক্ট দেখা যাবে? মোবাইলের স্ক্রিন আর ডেস্কটপ স্ক্রিন কি আদৌ সেম? কি মনে হয়? নো না স্যার, স্যার। একদম ওইরকম দেখা যায় না। ওরকম রেসপন্সিভ করতে হবে। যাবে না, রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, এখন তাহলে এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, চলেন আমরা এই বিষয়টা আজকে শেখার চেষ্টা করব। তার আগে কিছু এক্সট্রা জিনিস আমি আপনাদেরকে আজকে শিখাই দিব। আচ্ছা, প্রথমত দেখেন, একটা প্রজেক্ট যখন আমরা করি, আমরা একটা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট করতেছি, হোম পেজের প্রজেক্টটা আমরা যে আচ্ছা, এই তো আমাদের প্রজেক্ট। এখন একটা প্রজেক্টে যদি আপনি খেয়াল করেন, কিছু বিষয় কমন থাকে। কেমন? একটা বিষয় হচ্ছে কালারটা। এখন তো এই কালারটা কত জায়গাতে ইউজ হয়েছে? এগুলো সব জায়গাতে ইউজ হয়েছে না? জি স্যার। সব জায়গাতে একই কালার ইউজ হয়েছে, এটা বুঝলাম। দৃ- তারপরে ধরেন আমরা এইখানে আরেকটা বিষয় যদি দেখি, সেটা হচ্ছে এই টেক্সট গুলা যদি দেখেন, এই টেক্সটটা, এই টেক্সটটা, এটা, দেন এটা, এগুলা, এগুলো সব কি একদম সিমিলার না? সিমিলার না জি। এগুলা? আচ্ছা, এই বিষয়গুলা একটা আমাদেরকে যদি চিন্তা করি, আমরা just একটু চিন্তা করলাম যে এটা এটা যদি এমন হইতো যে এগুলো আমি একটাতে ডিজাইন করলাম, বাকিগুলো তো ওই ডিজাইনটা আমি রিপিট করলাম, হ্যাঁ আমি এটা ডুপ্লিকেট করে এখানে টেনে নিয়ে গিয়ে ডিজাইন করতে পারি, হুইচ ইজ ফাইন। বাট এটা তো জাস্ট একবার করলাম, একবার করলাম, অনেকখানি সাইড করার পরে এখানে আবার করলাম, আমাকে ওই জিনিসটা বারবার ডুপ্লিকেট করে আনাটা টাফ। এন্ড ডুপ্লিকেট করে আনলে ওইটার সাথে কি আসবে, এইটার যে মার্জিন পেডিং আমি ইউজ করছি এন্ড আদার্স যে ইউজ করছি ওগুলোও চলে যাবে, বাট আমার তো শুধু লাগবে কি এই স্টাইলিংটা। এখন এই স্টাইলিংটা আমরা যদি আগেই রেডি করে রাখি, আমরা যখন এলিমেন্টর দিয়ে এই যে এইটা ধরে টেনে নিয়ে যাই, এখন পর্যন্ত এটা কি কোনো ডিজাইন করছি আমি? না। বাট এটাতে কিছু তো ডিজাইন আছে অবশ্যই, তাই না? একটা টেক্সট সাইজ আছে, একটা কালার আছে, একটা ফন্টের আহ গ্যাপ যেটা এটা আছে, একটা লাইন হাইট আছে, আছে তো কিছু, নাকি নাই কোনো ডিজাইন? আছে। ডিফল্ট একটা ডিজাইন মাস্ট বি আছে। এখন আমরা যদি বলে দেই এটা ডিফল্ট ডিজাইন, দেখতেই আমার সাইডে যেরকম দরকার ওইরকম হবে, তাহলে বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে গেল না? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? হুম। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, এটাই শুরুতে আমরা শিখবো। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই স্টাইলগুলোকে আগে ফিক্স করে দিতে হবে। কিছু রেডিমেড ডিজাইন রাখবো, ডিজাইন 1, ডিজাইন 2, 3, 4, ধরেন হেডিং এর 2টা 3টা 4টা 5টা 6টা ডিজাইন আমি রাখলাম রেডিমেড। এটা ধরবো, আমি এটা চিন্তা করবো এটা কি বড় ছোট নাকি মাঝারি আকারটা নাকি একদম ছোট ছোট, যেটা সেই ডিজাইনটা ওটা আমি ধরাই দিলাম, ডিজাইন হয়ে গেল। এরকম হইলে ভালো না? জি। এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে সাইট সেটিং এ যাইতে হবে। সাইট সেটিং কই পাবো?
এই যেখানে যে পেজের নামগুলো আছে হোম, এখান থেকে কিন্তু বাকি পেজগুলো আপনি দেখতে পারবেন, এখান থেকে পেজ বানাইতে পারবেন। হ্যাঁ, যারা 4-5টা পেজ থাকে ওগুলো আপনি এখানে দেখতে পারবেন, ওইটাতে ক্লিক করে ওই পেজের এডিটে চলে যেতে পারবেন। আচ্ছা, এইখানে এই যেখানে পেজ সেটিং নামে একটা অপশন আছে, এইটাতে যাব, দিলাম। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন এখানে কি করতে পারি, আমরা লেআউটটা সেট করতে পারি, তাই না? এটা আমি আগে দেখছিলাম না, আমরা তো লেআউট সেট করছিলাম নাকি? জি জি। তারপরে আমরা এখান থেকে আরো কি করতে পারি, আমরা পুরা পেজের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা হচ্ছে আমাদের পেজ সেটিং। তো এখান থেকে আমরা পুরো পেজের ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতে পারি। লাইক আমি যদি দেখি যে আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি একটা কালার পেয়ে আছে, সেটা কি হোয়াইট, আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, আমার পুরো পেজটা অটোমেটিকলি একটা কালার হয়ে যাবে। এটা সেকশনের নিজস্ব কালার পাচ্ছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডের কালার দেখা যাচ্ছে না, আর বাকি সব কিন্তু এই কালার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি এখান থেকে কিছু জিনিস ফিক্স করতে পারি। অ্যাডভান্সে গেলে আমি কাস্টম সিএসএস লিখতে পারবো, যদি আমার কোনো ক্লায়েন্টে যদি কোনো সিএসএস দিয়ে বলে আমার পেজের মধ্যে বডির মধ্যে সিএসএস টা ইনক্লুড হবে, তাহলে আমরা এখানে জাস্ট বসাই দিলে ওটা কাজ করবে। এই, আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের পেজের সেটিং। এখন আমরা যদি একদম আহ ফাস্ট আকারে চিন্তা ভাবনা করি, এই প্রত্যেকটা জিনিসের সেটিং যদি আমি আগে থেকেই করে দিতে চাই, তাহলে কই যেতে হবে? এইখানে দেখেন একটা সেটিং আছে, এটা হচ্ছে সাইট সেটিং। তো একটু আগে কি সেটিং এ ছিলাম? পেজ সেটিং। আর এখন কই যাচ্ছি? সাইট সেটিং। সাইট সেটিং। তাহলে বড় কোনটা, পেজ সেটিং বড় না সাইট সেটিং বড়? সাইড সাইড। সাইট সেটিং বড়। সো আমরা এখান থেকে সাইট সেটিং এ চলে যাবো। পুরা সাইট, আমার সাইটে যদি 100 পেজও থাকে, 100 পেজেই এইটা কাজ করবে। প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে গ্লোবাল কালার। গ্লোবাল কালার কি? অস্ট্রেলিয়ার ইংল্যান্ড খেলতেছে আপনার ওয়ান যদি ডে কোনো ম্যাচ। রেডিমেড কালার থাকে, মিউট রাখতে হবে। কোনো রেডিমেড কালার থাকে যেটা ইউজ করে আপনি সাইটটা ডিজাইন করবেন, লাইক আমাদের ক্ষেত্রে কি, এই যে গ্রিন কালারটা, এটা আমরা রিপিটেডলি অনেক জায়গাতে ইউজ করি। Even এই যে কালার আমরা কপি করতে দেরি হবে, কালার একটা দিই। এই গ্রিনটার এই গ্রিনটা কিন্তু সেম না। এই জন্য আমরা কি করতে পারি, গ্লোবাল কালারে যাব, এখানে দেখেন অনেকগুলা কালার আছে, রাইট? প্রত্যেকটা কালারের আলাদা আলাদা নাম দেওয়া আছে, আপনি চাইলে নামগুলো চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে। ম্যান্ডেটরি না যে চেঞ্জ করতে হবে, এগুলোর নামগুলাই মেক সেন্স করতেছে। আপনি যদি আরো কালার অ্যাড করতে চান, প্লাস বাটনে ক্লিক করে এখানে অ্যাড করতে পারেন। বাট ফার্স্ট অফ অল এইগুলোর কাজ আমরা দেখি, প্রাইমারি কালার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কালারটা। তো আমাদের পেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালার যেটা, যেটা আমাকে সবচেয়ে বেশি টাইমস এই গ্রিন, অন্যান্য কালারের তুলনায় এই কালারটা আমাকে বেশি ভাগ দিবে। এই কালারটা আমি দিয়ে দিব হচ্ছে প্রাইমারি কালারের ভিতরে বসাই দিব। ফাইন, বসাই দিলাম। অস্ট্রেলিয়া 270 রান টার্গেট আজকে। কারো যেন কথার নয়েজ আসতেছে না, একটু মিউট করেন। আচ্ছা, সো এটা কি, প্রাইমারি কালার গেল। তারপরে কি আছে, সেকেন্ডারি কালার। সো সেকেন্ডারি কালার আমাকে চিন্তা করতে হবে এর পরবর্তী কোন কালারটা বেশিরভাগ ইউজ হয়েছে। সো আমি যদি দেখি পরবর্তীতে মনে হয় এই ডার্ক কালারটা বেশিরভাগ ইউজ হয়েছে, তাই না? যদি এটা ছাড়া অন্য কোনো কালার থাকতো, তাহলে রেড কালারটা আরো কয়েক জায়গাতে ইউজ হইতো, তাহলে আমি হয়তো রেড কালারটাকে প্রায়োরিটি দিতাম। বাট আমার মনে হয় এই ডার্ক কালারটা বেশি ইউজ হচ্ছে নাকি। চলেন আমি এটা নিয়ে নেই। আপনি চাইলে এটা বাদ দিয়ে অন্য কোনো ডিসাইড করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে যদিও এটা প্রপার ওয়ে না কালার কপি করার, প্রপার ওয়ে হচ্ছে ওয়ার্ড ফন্ট দিয়ে চেক করে নেওয়া। তারপর আমি নিয়ে ফেলছি যখন, এটাই বসাই দিই, এখানে বসাই দিলাম, ফাইন। কেন ভাইয়া, প্রপার ওয়ে না হলে কি সমস্যা হবে নাকি এটা? হ্যাঁ, প্রপার ওয়ে না বললেন যে কি পরে সমস্যা হবে নাকি এইভাবে নিলে? তো সিরিয়াস কিছু না। লাইক বিষয়টা হচ্ছে কি, ধরেন হচ্ছে আপনি চেয়ার টেবিলে বসে ভাত খাচ্ছেন, বাট আপনি দেখা গেল যে টেবিলের উপরে বসেই ভাত খাচ্ছেন, এটা তো প্রপার ওয়ে না। বাট ভাত খাওয়া হয়ে যাবে, সবই ঠিক আছে, ঠিক আছে। বাট এটা তো আপনি সবসময় করতে পারবেন না। হয়তো আমি এর কালারটা কপি করলাম, এটা অ্যাকুরেটই হয়েছে, আমি আমি শিওর, এই জন্য আমি নিলাম না। অনেক সময় দেখা যাবে এটা সময় নষ্ট করবে, এই জন্য বলছি। যেমন দেখা যাবে এইভাবে পিক করাটা টাফ না, তাই না? এটা তো টাফ নাকি? বাট এটা তো ইজি ওয়ে তো আমাদের কাছে আছে।
তো এটাতে যাব আমি, সমস্যা কিছুই না, জাস্ট প্রপার ওয়েতে কাজ করতে হবে, তাহলে কি হবে আপনার জন্য, এই জিনিসটা কুইকলি হবে। এই পেজটা করার সময় এই কালার যেটা দিয়ে কালার পিক করার সময় মানে সেম কালারটা আসে না। আমাদের পেজে যখন আমরা নিয়েছি কালারটা সেম আসে না। তাহলে প্রপারলি পিক করা হয় নাই, ওটা বুঝতে হবে। এই কালারটার একদম মিডল পয়েন্টে যে অ্যাকুরেট কালারটা আসবে, সাইডে সেই কালারটা আসবে না। যেমন আমি যে কালারটা নিলাম এখন কিন্তু হোয়াইট ফন্ট দিয়ে নিছি, হ্যাঁ, এই কালারটা যদি আমি বসাই, আমি যদি কোডটা আপনাদেরকে দেখাই, এই কোডটা খেয়াল করেন, 212529, আমি যদি এটা পেস্ট করি, দেখেন তো আলাদা হয়েছে না সেম আসছে? সেম আসছে না, কারণ আমার কালার পিকিংটা অ্যাকুরেট হয়েছে। এখন আপনি যদি এইভাবে পিক করেন, দেখেন ধরেন এইখানে গিয়ে এইভাবে পিক করলেন, হ্যাঁ, এটাও কিন্তু এই টেক্সটেরই কালার, তাই না? তো এই জি কালারটা কর্নার থেকে আসতেছে দেখে এটা আপনি নেওয়ার পরে দেখা যাবে আপনি যখন ইউজ করবেন সেম কালার আসবে না। কালারটা, এই কালারটা খেয়াল করেন, প্রিভিউ কালারটা যদি এখানে দেই, দেখেন তো পার্থক্য হয়েছে। জি এই সেম ফন্ট থেকে আমি যদি আরেকবার কালার নেই, এবার দেখবেন আরেকটা কালার আসবে। বাট আমার জাস্ট মেক শিওর করতে হবে মিডিল থেকে নিতে পারতেছি কিনা। এটা সবার ক্ষেত্রে এই এত অ্যাকুরেসি হয়তো বা নেওয়া পসিবল নাও হইতে পারে, এই জন্য আমি বললাম সবসময় ওয়ার্ড ফন্টটাকে প্রায়োরিটি দিবেন টেক্সটের কালার সিলেক্টের ক্ষেত্রে। আমি যে এটা পেস্ট করি, এবার দেখেন তো ঠিক আছে না? জি এটাই তো, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এটা তো নিলাম হচ্ছে আমাদের সেকেন্ডারি কালারটা। এর পরবর্তী যে ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এছাড়া আর কি কি কালার আছে যেই জিনিসগুলো আমাদের রিপিটেডলি ইউজ করতে হইতে পারে। তো আমি যদি দেখি, আমার মনে হয় যে ব্লু কালারটা এটা আছে, বাট এটা খুব বেশি না, দুইটা জায়গাতে জাস্ট ইউজ হয়েছে, দুইটা বা তিনটা জায়গাতে, এটা রিপিটেডলি ইউজ করার মতন। এটা তো দুই পাশে দুই রকম কালার, এটা তো দুই ওইভাবে পাশে নেওয়া দুই যায়। রকম কালার, আমি দুইটা কালার নিতে পারি তাহলে, এখানে দিতে পারি গ্রেডিয়েন্ট 1 গ্রেডিয়েন্ট 2, এখানে Z1 দিতে পারি, ওখানে একটা কালার বসায় রাখলাম, Z2 দিতে পারি, ওখানে একটা কালার বসায় রাখলাম। তাহলে আমি বুঝলাম এটা গ্রেডিয়েন্ট 1 এর একটা কালার, এটা গ্রেডিয়েন্ট 2 এর কালার। সো কিভাবে, মানে দ্বিতীয় কালারটা, সো এটা আমি দুই পাশ থেকে দুইটা কালার নিব, এখানে আমি বসায় রাখবো। ঠিক আছে, এটা আমি তখন ইউজ করবো, গ্রেডিয়েন্টের দুই পাশে দুইটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা অ্যাকসেন্টের কালার মানে লিঙ্ক যেগুলো হবে সেগুলোর কালার কি হবে, সেগুলোর কালার সবুজই হবে, এই কালারটাই হবে, সেইটাই দিয়ে দেই। যেহেতু আমাদের আর কোনো কালার না, আর যদি কালার থাকতো লিঙ্কের জন্য, যদি আলাদা কোনো পার্পেল বা কিছু কালার থাকতো, ওটা আমরা এখানে ধরাই দিতাম। হ্যাঁ, টেক্সটের কালার গুলা, তো এই যে টেক্সট বলতে ছোট ছোট যা আছে টেক্সট সবগুলোর কালার এটা। তো ছোট 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 টেক্সটের যে কালার গুলা, এগুলো আমাদেরকে পিক করতে হবে। এটা, তো এটার কালার কি, এই যে এটা। সো এটা হোভার করে আমি এই কালার কোডটা নিয়ে নিলাম, এটা আমি নিয়ে রাখবো। এই, এটা কি হলো, আমার কালার গুলা নেওয়া হয়ে গেল, তাই না? সেভ চেঞ্জেস, আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারেন যদি আপনার সাইডে আরো কালারের ভেরিয়েশন থাকে, থাকতেই পারে। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আমরা সেভ করে রাখবো সেটা হচ্ছে ফন্ট গুলা, ফন্টের টাইপোগ্রাফি গুলা, গ্লোবাল ফন্টস। এইখানেও সেম, চারটা ডিফারেন্ট টাইপ অফ ফন্টস আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। গ্লোবাল ফন্টস, এই যে গ্লোবাল ফন্টস এরকম দেখা যায়, প্রাইমারি দেখতে এরকম, সেকেন্ডারি দেখতে এরকম, সো আমাদেরকে এগুলো মাস্ট বি ফিক্স করতে হবে। আচ্ছা, প্রাইমারি ফন্ট যদি চিন্তা করি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়েছে কোন ফন্টটা, সেটা। সো আমাদের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে ইউজ হয়েছে এই যে এইটা, এই ফন্টটা সম্ভবত সবচেয়ে বেশি ইউজ হয়েছে, এটা। সো আমি একটু দেখি এই দুইটা সেম নাকি। এটা হচ্ছে 42, 30 পিক্সেল, 28 28 পিক্সেল। আচ্ছা, এটা 28 28 পিক্সেল, এটাও 28, এটা আবার 36। এটা একটু র্যান্ডম ইউজ করছে, বাট প্রজেক্টে এত এরকম র্যান্ডম হয় না। আচ্ছা, 28-এর এইটাই বেশি ইউজ হয়েছে, সো আমরা এইটাই নেই, 28 28। আমাদের এটা এই ল্যান্ডিং পেজটা কি এই এলিমেন্টর দিয়ে করা ছিল? হতে পারে, ডিফারেন্ট কিছু দিয়েও হতে পারে, আপনি চেক করতে পারেন, এটা সম্ভবত HTML CSS এ করা। আপনি দেবেন WP স্ক্যান এক্সটেনশন,
সো ডব্লিউপি স্ক্যান এক্সটেনশন লিখে সার্চ করলে একটা এক্সটেনশন পাবেন। এটা ওয়ার্ডপ্রেসের সাইট কিনা এবং কি কি প্লাগইন ইউজ করেছে এটা চেক করে। এটা তো আপনাদের দেখাইছিলাম সম্ভবত, সেভ যেহেতু করাই আছে অ্যাড। আপনি যদি এটাতে সার্চ করেন তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারেন আদৌ এটা ওয়ার্ডপ্রেসের কিনা। ঠিক ওয়ার্ডপ্রেসের না, এটা ওয়ার্ডপ্রেসের না। আচ্ছা, সো আমরা এগুলো অ্যাড করে ফেলি। এটা আমি প্রাইমারি হিসাবে সিলেক্ট করলাম। আপনারা সবচেয়ে বেশি যে ফন্টটা ইউজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম বড় একটা ফন্ট থাকে যেটা হয়তো সবচেয়ে বেশি সময় ইউজ হয়, চাইলে ওইটা আপনি দিতে পারেন। আমি যেহেতু মাল্টিপল টাইমস এটা দেখতে পাচ্ছি সব জায়গাতে, এটাই আমি দিচ্ছি। সো এটা 28 728। ওকে। আর কালার তো আমরা ডিফারেন্ট জায়গাতে সেভ করে রাখছি। প্রাইমারি গুলো, সেকেন্ডারি এরপরে কোনটা ইউজ হয়েছে? এরপরে সম্ভবত ইউজ হয়েছে এই ফন্টটা, 3036 দেখি একটু। আচ্ছা, সেকেন্ডারি আমরা মনে হয় এই ফন্টটা দিতে পারি, ছোট ছোট ফন্টটা। এটা টেক্সটের ক্ষেত্রে আমরা ইউজ করব। এই যে টেক্সটের ক্ষেত্রে এটা নিব। সেকেন্ডারি ফন্টটা আমরা একটু পরে ডিসাইড করি, টেক্সটেরটা নিয়ে নিই। রুবিক 1424, এটা কালার। হ্যাঁ, কালারটা তো আমরা আগেই নিছি। রুবিক 1424 400 করে ফেললাম। এবার আরো যেগুলো থাকে ওগুলো আপনি এখানে সেভ করে অ্যাকসেন্ট মানে হচ্ছে লিঙ্কের যে টেক্সটটা হয় সেটা সেভ। নামের সাথে যে মিলতে হবে এরকম না, এটা ইউজ করে আপনি ডিফারেন্ট জায়গাতে ইউজ করতে পারবেন, জাস্ট এটা আপনার বোঝার সুবিধার্থে। সেভ করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে ক্রস করে দিব, মানে আমাদের কাজ শেষ পেজ সেটিং এ। তো আমার পেজটা একটা রিলোড নিবে, হয়ে গেল। এখন আমরা যদি কিছু ডিজাইন করতে যাই, লেটস সে আমরা একটা সেকশন ডিজাইন করতে গেলাম, ধরে নেন এই সেকশনটা আমরা ডিজাইন করতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথমে কি আসবে? একটা হেডিং আসবে। একটা হেডিং নিয়ে নিব, নিলাম। এটাকে মিডলে নিয়ে নিব, নিলাম। আচ্ছা, এখন টেক্সটটাকে বসাইতে হবে, এই তো বসাইবো, বসাইলাম। এটা কিন্তু একটা ট্রিক। হ্যাঁ, আমরা সুন্দর করে এই জিনিসটা ইউজ করতেছি যাতে কি আমাদের সময় বাঁচে। এটা না জানলে কি কাজ করতে পারবেন? অবশ্যই পারবেন, বাট এগুলো কি, এগুলো পাওয়ার টুল। এগুলো জানা থাকলে আপনি প্রজেক্টগুলো ইজিলি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখন এটা কালার কি হবে? এইখানে গিয়ে আমরা কালার দিই, কপি করে না, দরকার নাই। আমি এখান থেকে জাস্ট এই যে গ্লোবাল আইকনটাতে ক্লিক করব। আমার কালার হচ্ছে এইটা, আমি জানি, কারণ ব্ল্যাক কালার আমি জানি, সেকেন্ডারিতে রাখছি আমি। চলে আসলো কালার। টেক্সটের সাইজ এন্ড এভরিথিং দিতে হবে। তো আমি যদি চেক করি, সারাবান 28 700, আমি যদি এটাতে যাই, দেখেন তো আসছে কিনা। জি। ঠিক আছে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন প্রাইমারি সেকেন্ডারি যা ইচ্ছা। ধরুন প্রাইমারি সিলেক্ট করলাম, এটাই প্রাইমারি। যদি মনে হলো না এটা সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি সিলেক্ট করব, যখন যেটা এটা সিলেক্ট করবো। আচ্ছা, তারপরে যেটা নিব সেটা হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটর নিলাম, এখানে যাব। প্রথমে কালার দিব, কি টেক্সট দেওয়াই আছে। তারপর দিব কি, এটা টেক্সট দেওয়াই আছে। দেখছেন, অটোমেটিকলি পাইছে, আপনাকে কিছু করতে হলো না, সেন্টারে চলে যাবে, কাজ শেষ। বুঝতে পারছি। এখন জাস্ট কি করতে হবে? দুই পাশে পেডিং দিয়ে মাঝখানে ব্রেক লাইন নিয়ে আসতে হবে। বুঝছি না, বুঝি নাই। বুঝ- এটা প্রথম দিন বুঝাই দিলে একটু কষ্ট কম হইতো। সেটা তো তাহলে প্রথম দিনই আপনাকে যদি দেখাই দিই কিভাবে প্লেন বানাইতে হয়, তাহলে তো অনেক কিছু, অনেক কোডিং, তারপর হচ্ছে আপনার ছোট ছোট জিনিসগুলা বানানো, এগুলো তো শেখা হইতো না, কোনো জিনিস শেখা হইতো। ওই আগের বারবার গুলো শিখছেন দেখেই আজকেরটা সহজ লাগতেছে, নাহলে আজকেরটা কিছুই বারবার করতে বুঝতেন না। করতে এটা ঠিক আছে, মানে তো ওইগুলা কষ্টটা। করা আছে দেখেই এগুলা আপনি বুঝতেছেন। ইন্টারনালি কি চলতেছে এটাই যদি না বুঝেন, তাহলে তাহলে তো পরবর্তী প্রজেক্ট করতে গিয়ে প্যাচ লেগে যাবে। বুঝতে পারছি। হুম, রাইট ভাই। আচ্ছা। আচ্ছা, তারপরে মনে হয় আরে এত কষ্ট করলাম এতদিন, এটা জানা থাকলে কষ্ট কমে যাইতো। কষ্ট করার দরকার আছে, কষ্ট না করলে মানে এই যে আজকে যে আনন্দটা পাইতেছেন, মনে হইতেছে যে কত সহজ জিনিসটা, এইটাই আর ফিল হইতো না। হুম, প্রপার ওয়েতে কাজও শেখা হইতো না। আচ্ছা, তো এটা গেল আমাদের কিভাবে আমরা ডিজাইনটাকে সেভ করে রেখে খুব দ্রুত কাজ করতে পারি। আমাকে বারবার এই যে কপি করাতে কিন্তু প্রচুর সময় যায়। টেক্সট ফিক্স করা, যেমন এই যে এইটুকু সিলেক্ট করে এটাতে একটা কালার দেওয়া, এটার টেক্সট সাইজ সিলেক্ট করা, এটার কালার টেক্সট সাইজ সিলেক্ট করা, এটা হিউজ একটা টাইমের ব্যাপার। সো ওই টাইমটা আমাদের কিন্তু এখন সেভ হয়ে যাবে। ফাইন। পপুলার ওই লেখাটা দেখাতে চাইছিলেন স্যার। কোনটা?
হ্যাঁ, এখানে হ্যাঁ, ওই যে পপুলার লেখাটা এটা দেখা এটাকে যায়। বলে রিবন। এটা হচ্ছে আপনি প্রাইজিং টেবিল নিলে দেন ওটার ভিতরে পাবেন। বাট এটা হচ্ছে প্রপার যে প্রাইজিং টেবিলের ডিজাইনটা যেটা ওইখানে আছে, এটা এক্স্যাক্টলি এখানে নাই। এটা এই যে একদম এক্স্যাক্ট যে এটার মতো বানাইতে পারবেন মাঝখানে কালার নিয়ে ওরকম পারবেন। প্রাইজিং টেবিলের তো ডান দিকে আছে, ওটা বাম দিকে, ডান দিকে আছে, এটা বাম দিকে বুঝেন কেমনে একটু, নিয়ে আসবে? অপশন তো থাকতেও পারে ডান দিকেরটা বাম দিকে নেওয়ার। বুঝতে হবে তো আপনাদেরকে, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না পেয়েছি। বুঝলেই পাওয়া যাবে, খুঁজতে হবে। রিবনে স্যার, আচ্ছা এখানে আরেকবার দেখান তো কই থেকে নিয়ে আসলেন, আমি বুঝতে পারিনি চট করে সেটা। কি দরকার আছে, আপনি নিজে ট্রাই করলে বুঝবেন। আমি যদি দেখায় দেই তাহলে জিনিসটা হবে যে মনে হবে যে পারি, আসলে পারেন না। এই যে রিবন দেখেন অপশন আছে, এখানে যাবেন, বাট এই রিবনে আসার আগে আপনাকে এই প্রত্যেকটা স্টেপ ঘেটে আসতে হবে। আমি তো জানি দেখে এখানে ক্লিক করছি, আর আপনার তো জানা থাকবে না, থাকবে? না, আর আমি যা দেখা দিব সব কি আপনার মুখস্থ থাকবে? এই যে আমি যে 2 ঘন্টা বকর বকর করি সব কি মাথায় থাকে? অনেকটাই থাকে না। থাকে, সবটা থাকে অনেকটা না। থাকে। আর অনেক কিছু ভুলে তো যান, জান না? হ্যাঁ। এটাই ব্যাপার। So, আমি যদি দেখাইও দেই এরকম, যদি সব এটা এখানে ওইটা ওইখানে এটা দিয়ে এটা করে ওটা দিয়ে ওটা করে, আমি যদি সারাদিন এটাই বলতে থাকি আপনার কিন্তু, আমি এই জন্য বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে দেখাই, একটা প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি যাতে করে এটা বুঝে আসে। বাকি এই যে ছোট ছোট যে বিষয়গুলা, এগুলো আপনাদেরকে ঘেটে বের করতে হবে কোথায় আছে। যখন ঘেটে বের করবেন, এটাই যাইতে যাইতে যাবেন। যখন একদিন একটা কিছু হারায় যায় বাসার, ওইটা খুঁজতে গিয়ে কত জিনিস যে পান যেটা হয়তো আরো 1 বছর আগে হারায় গেছে। ওই যে দেখা গেছে একটা চিরুনি আপনি খুঁজে পাইছেন, যে চিরুনিটা 6 মাস ধরে খুঁজে পাচ্ছেন না। বাট আপনি হয়তো খুঁজতেছিলেন হয়তো আপনার বাচ্চার বল, হয়তো বলটা হারাই গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, খুঁজতে গিয়ে অনেক কিছু খুঁজে পেয়ে যান। বুঝতে পারছি? তো এই জি। জিনিসটা খুঁজতে গিয়ে এই সবগুলা জিনিসে কি কি থাকতে পারে এটার একটা ধারণা হয়ে যাবে। এটা ভাঙবেন, ভাঙিয়ে দেখবেন আচ্ছা এগুলো এগুলো এখান থেকে প্রাইস চেঞ্জ করে, এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে। এটা কি হয় ফরম্যাট চেঞ্জ করলে? আচ্ছা ফরম্যাটটা হচ্ছে এটা দশমিকে আসে, এটা দিলে নর্মালি আসে উপরে ছোট ছোট করে। বুঝলাম। ফিচারে যান, ফিচারে একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখলেন কি আছে, ফুটারে গিয়ে দেখলেন কি আছে, রিবনে গিয়ে দেখতে দেখতে হঠাৎ করে ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে এটা করে। বুঝতে পারছি? জি। ঠিক আছে। আচ্ছা, চলেন এখন আমরা আমাদের নেক্সট কাজে চলে যাই। এর আগে একটা জিনিস বুঝেন, আমার এই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট না, কমপ্লিট প্রজেক্টটা কমপ্লিট। কমপ্লিট না, হেডার ফুটার হয়নি। হেয়ার ফুটার হয় না, আরো কয়েকটা সেকশনও বাকি আছে। এইখানে প্রজেক্ট কমপ্লিট কার কার? মোটামুটি আমি করছি আমার সবগুলোই, কমপ্লিট হয়েছে, ওকে। শুধু মেনু বাদে। শুধু আচ্ছা হেডার ফুটার বাকি আছে। আচ্ছা, যার পুরোটা কমপ্লিট এবং সুন্দর করে করছেন, সে যদি এখন আমাকে এই টেমপ্লেটটা আমি বলি যে এই পেজটা আমাকে দেন, কিভাবে দিবেন? আমার দিতে পারবো। কিভাবে? নেটলিফাই করা আছে, ডিপ্লয় করা আছে। দেন তারপর আচ্ছা দিচ্ছি। ওটা তো আমাদের লাগবে না এখানে, তাই না? আচ্ছা, মানে এই পেজটা আপনি আমাকে দিবেন, আমার সাইডে আমি ইউজ করব। যে পেজটা আপনি বানাইছেন আমি বললাম আমাকে দেন পেজটা। অলদো এটা আপনাদের শেখানো ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আপনারা যদি দেখা যায় একজনের অ্যাসাইনমেন্ট আরেকজনের শেয়ার করতে থাকেন, এটা ট্র্যাক হইলে দুজনেই দেখা যাবে আর 0 পাবেন ফর শিওর। আমি কি স্যার, স্ক্রিন আমরা তো শেয়ার করব নাকি লিংক অ্যাসাইনমেন্ট দিব? করার পরে তো সবাই সবারটা ইয়েতে দিয়ে দিই, মানে মোটামুটি অনেকেই দিয়ে দিই যে এটা আমি কিসে করছি দেখেন, কিসে দিয়ে দেন? মানে লিঙ্ক এমনি জমা দিয়ে দেখার দেন? জন্য। লিঙ্ক জমা দিয়ে দেন, এই তো? হ্যাঁ। এখন আমি আপনার ক্লায়েন্ট, আমার প্রজেক্ট আপনি আপনার হোস্টিং এ করছেন, ধরেন এই প্রজেক্টটাই। এখন আমি বললাম ঠিক আছে তুমি এখন ওই পেজটা আমাকে দিয়ে দাও। কিভাবে দিবেন? আপনার ডোমেন হোস্টিং দিয়ে দিবেন আমাকে? না, ডাবল কাস্টিং তো দেবো না। একটা ঝামেলা তাইলে, তাই না? এখন আবার ক্লায়েন্টের সাইডে গিয়ে আবার ডিজাইন করা লাগবে না সেম ভাবে? জি। আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে ব্যাপার হচ্ছে ব্যাকআপ রিস্টোর। এই ব্যাকআপটাকে বলা হচ্ছে পেজ ব্যাকআপ উইথ এলিমেন্টর। কি বলছি? পেজ পেজ বেকার ব্যাকআপ উইথ এলিমেন্টর। এলিমেন্টর। আচ্ছা, এটা কেন? কারণ এলিমেন্টর দিয়ে কোনো একটা পেজ তৈরি করার পর ওইটা যদি আপনি ক্লায়েন্টকে দিতে চান, তাহলে এটা আপনি ব্যাকআপ নিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন। কিভাবে দিবেন? পেজটা ডিজাইন করা শেষে পাবলিশ করবেন। পাবলিশ করার পর পর দেখেন পাবলিশের পাশে একটা অ্যারো সাইন আছে। এটা আপনি যেই ভার্সনের এলিমেন্টর ইউজ করেন, কোন ভার্সন এলিমেন্টর পাবলিশ বাটন এই নিচে, কোন ভার্সনের পাবলিশ বাটন এইখানে, যেটা লেটেস্ট ভার্সন সেটার পাবলিশ বাটন উপরে। তো এটার পাশে অ্যারো সাইন আছে, ক্লিক করবেন। সেভ অ্যাজ টেমপ্লেট পাইছি, ক্লিক করবেন, লিখবেন এটা কি পেজ। তো আমি দিলাম হোম, সেভ,
নাম দিলাম একটা, দিয়ে সেভ করলাম। সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এটা অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনাকে টেমপ্লেটস অপশনে নিয়ে যাবে। এখানে কয়েকটা অপশন আছে, ব্লক পেজ, এগুলো রেডিমেড এলিমেন্টরের বানানো টেমপ্লেট, যেগুলো আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে মাই টেমপ্লেট, মানে আপনি যেগুলো বানায় সেভ করছেন সেগুলো। আমরা এইমাত্র একটা পেজ সেভ করছি, এই যে দেখেন টাইপ পেজ, ক্রিয়েটেড বাই অ্যাডমিন, ডেট হচ্ছে আজকের ডেটটা, প্রিভিউ দিয়ে দেখতে পারেন দেখতে কেমন। এখানে একটা অপশন আছে ইনসার্ট, মানে এটা আপনি পেজে ইউজ করতে পারেন এখন চাইলে। আমাদের এই পেজ থেকে আমরা নিচে ইনসার্ট করার কিছু নাই, আমরা চাই এটা ডাউনলোড করতে এবং একটা ডাউনলোড ফাইলটা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে। ক্লিক করব, এক্সপোর্ট করব, করছি, এক্সপোর্ট ফাইল চলে আসছে। আচ্ছা, এখন আইডিয়া করেন তো, এই পেজটা পুরোটা আমার মোটামুটি ভালো রকমের কাজ আমি করছি, কিছু ইমেজ ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, কালার এন্ড এভরিথিং ইউজ করছি। এন্ড এই পেজটা আমি যদি ডাউনলোড করি বা ডাউনলোড করলাম এই মাত্র, এটা কত এমবি হইতে পারে? জাস্ট যে কোনো রাফ আইডিয়া, যার মাথায় যেটা আসছে বলেন। স্যার 100 MB। কত, 100 এমবি? জি। গুড গেস, ওকে। আর আর কেউ? 500। 5 থেকে 10 MB ওয়াও, হইতে। ওই রকমই স্যার, 4 থেকে 5 MB। 4 থেকে 5 এমবি। আচ্ছা, গুড গুড। কমতেছে, আরো কম কেউ বলতে পারেন চাইলে, সাহস করে কম বলে ফেলেন। তাহলে 1 থেকে 2 MB। 1 থেকে 2 এমবি, আচ্ছা সবাই বলছে। চারটা, আহ ধরেন যে সাইজ এর থেকেও কম বলেন, চারটা প্রপার সাইজের থেকে কম হবে, আহ ধরেন সে আজকে পাশ করছে, বাকিরা ফেল। যে কোনো যত 500 KB। ছোট ইচ্ছা গেস করে। স্যার 500 KB। হুম হুম 500 KB। ওকে। আর আর কোনো গেস? অবাস্তব হইলে ফেল আপনি। আচ্ছা, গুড গেস। ওকে, সো এটাতে যাই এখন। দেখেন তো এটা কত কেবি? 25 এমবি, তাই না? একজন 50 কেবি বলছে, অনেক ছোট বলছে ভাবছে উনি, বাট এটা তো আসলে হয়নি। কত এমবি? 25 এমবি। 25 KB। 25 কেবি অনলি, তাই না? জি। অনলি 25 কেবি, চিন্তা করা যায়, একটা পুরো পেজ মাত্র 25 কেবি একটা ফাইলের ভিতরে আছে, এবং সব ইমেজ, ব্যাকগ্রাউন্ড, ডিজাইন এন্ড এভরিথিং সবকিছু। আচ্ছা, এখন এই যে ফাইলটা, এই ফাইলটা আপনি চাইলে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন, এই ফাইলটা চাইলে কারো সাইডে আপনি তুলে দিতে পারেন। হুম। যদি কিন্তু ভাই আমরা যখন জিপ ফাইল ডাউনলোড করি তখন তো এরকম প্রায় 14 MB দেখায়। হ্যাঁ, হুম। জিপ হ্যাঁ, ফাইলটা। অনেক জিপ ফাইল আছে, কিন্তু অনেক ছোট দেখায়, হাফ দেখায় বা 2/3 দেখায় বা আরো কম হয়। জিপ ফাইল তো তাই হয়, যখন আপনার ফাইলগুলো কম্প্যাক্ট করে রাখা হয় তখন ওই সাইজটা কম হবে, এটাই তো স্বাভাবিক। যদি ভিডিও থাকে ওয়েবসাইটের মধ্যে, হুম, সেটাও চলে আসবে। তখন তো সেটা সাইজ বেড়ে আচ্ছা, ওইদিকে আমাদের এখন আর যাওয়ার দরকার নেই, আমরা আগে এটা শেষ করি, হ্যাঁ? আচ্ছা, এখন এইটা আমি কি করব, ক্লায়েন্টকে কিভাবে পাঠাতে পারি? আমি চাইলে কিছু ফ্রি রিসোর্স আছে, এগুলো ইউজ করতে পারি। আমি গুগল ড্রাইভ ইউজ করতে পারি, দেন লিঙ্ক শেয়ার করতে পারি, অথবা উই ট্রান্সফার ইউজ করতে পারি। আপনি ফ্রিতে 2 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন, 7 দিন পর্যন্ত আপনার এই ফাইলটা এখানে থাকবে। এটা একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যদি আপনি ইউটিলাইজ করতে পারেন। সেখান থেকে আপনি কি করবেন, এই যে সবকিছু আমি যা যা করলাম অ্যাকসেপ্ট করবেন, করার পরে ট্রিপল ডট ক্লিক করে ক্রিয়েট লিংক অপশনে চলে যাবেন। এখন আপনি কি করবেন, ওইটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন, দিয়ে এই যে গেট লিংক এখানে ক্লিক করলে একটা লিংক জেনারেট হবে, আপলোড হইতে যতক্ষণ। আচ্ছা, আমার অডিও ভয়েসটা তো একদম ক্লিয়ার, তাই না? জি ভাই। জি ভাইয়া, ক্লিয়ার একদম। আচ্ছা, আর এখন একটু লাউড বেশি। বেশি লাউড? ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, চাইলে আরো বাড়ানো যাবে। সো এটার মাইকের কোয়ালিটি অনেক ভালো আগের থেকে অলদো। এটাই যথেষ্ট, শোনা ঠিক যাচ্ছে আছে। খুব সুন্দর। আচ্ছা, এখন এইখানে আমি কি লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা যাকে পাঠিয়ে দিব সেই এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। তো আমি এই যে প্রসেসটা শেয়ার করলাম, এই প্রসেসে খুব দ্রুত আমাকে কেউ একজন
এই জিপ ফাইলটা পাঠিয়ে দেন। সাউন্ড কম হলে জানাবেন, আমি এখন হাফেরও কম দিয়ে রাখছি সাউন্ড। সো সাউন্ড কম হলে বাড়ানো পসিবল, কোনো সমস্যা নাই। সো নতুন মাইক্রোফোন অনেক ভালো। আচ্ছা, আহ, পাঠান আমাকে একটু ফাইলটা। আচ্ছা, একটু বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। আমি বাড়ায় রাখতেছি, আপনারা চাইলে সাউন্ড কমায় রাখতে পারেন আপনার পিসির। ওকে, স্যার একটু সাউন্ড বাড়ায়েন স্যার, তাহলে ভালো হয়। বাড়াই দিছি তো একদম। আচ্ছা স্যার, ঠিক আছে। আরো বেশি লাগবে? আরো বেশি দিলে আশেপাশে নয়েজও চলে আসবে। এখন তো আশেপাশে সব নয়েজ শুনতে পারবেন। হ্যাঁ, এটাই ঠিক আছে। ফাইল কেউ ব্যাকআপ বানাচ্ছেন? আমি ওপেন করতেছি। বানাচ্ছেন, ওকে। হ্যাঁ। একটু দ্রুত করেন। চাইলে আপনি আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন। ও, আচ্ছা। এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? আপনার সাইট পুরোটা কমপ্লিট, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ, ওকে, এই যে ওকে, ঠিক পুরোটা, আছে। এই যে ঠিক আছে, পেজটা টেম্পোরারি ভাবে সেভ করে আমাদেরকে দেন। এটা সেভ এস টেমপ্লেট, হুম, একটা নেম দিব। যে কোনো নাম দেন। ডাউনলোড করেন। ডাউনলোড না, ইনসার্ট না, তিনটা ডট আছে, হ্যাঁ, ডাউনলোড, এক্সপোর্ট। হ্যাঁ, এখন এটা কুই ট্রান্সফারে চলে যান। ট্রান্সফারে হুম, অ্যাকসেপ্ট অল। অ্যাকসেপ্ট বাটন আছে এই যে আপনি নিচে, স্ক্রিনের একদম নিচে। এই যে জুমের গুলো দিয়ে জুমের ইভেন্ট। এটা সরাই দেন, টেনে উপরে উঠাই দেন। আচ্ছা, আরেকজন শেয়ার করছে আমাদেরকে অলরেডি। আই এগ্রি। এগ্রি। অ্যাড ফাইলস, হ্যাঁ, অ্যাড ফাইলসের আগে ওই যে তিনটা ডটে ক্লিক করে লিংক করে নেন। আচ্ছা, সমস্যা নাই, সিলেক্ট করেন, সমস্যা নেই। এলিমেন্টর জেসন 63 কেবি। এটাই। এখন ওই যে তিনটা ডটে ক্লিক করে এখানে লিংক দেন, ইমেল না করে। ইমেল করলে একটা ঝামেলা, ইমেল ভেরিফাই টেরিফাই করা লাগে। লিঙ্ক। এক্সপায়ার্ড ইন 3 ডেজটা ওটা বাড়াইতে পারেন, দেখেন ওটা বাড়ানোর অপশন আছে 7 ডেজ পর্যন্ত। আপনি চাইলে যদি চান বেশি দিন থাকবে তাহলে 7 ডেজ দিয়ে দিবেন। আর যদি মনে হয় নিস্তান এখনই ডাউনলোড করে ফেলবে তাহলে 3 ডেজই ঠিক আছে, ঠিক আছে। গেট লিঙ্ক। দেখি। এর কোনো অ্যাকাউন্ট করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না, আপনি 2 জিবি পর্যন্ত ফাইল অনায়াসে ট্রান্সফার করতে পারবেন যে কারো কাছে। আচ্ছা, একজন গুগল ড্রাইভে অলরেডি শেয়ারও করে দিয়েছে, আমরা ডাউনলোড করে ফেলছি, থ্যাংক ইউ নাকেও। আচ্ছা, উনিও দিয়ে দিছে, আমরা তুলে ফেলেছি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এই লিঙ্কটা আপনি জুমের চ্যাটে পাঠিয়ে দেন, আমরা এটাও ট্রাই করবো, এটাও ট্রাই করি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গুলা এটা চাইলে ফেলে দিতে পারি, অথবা আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি।
এখান থেকে আমরা কি করব, সাইট পেজ সেটিং একটা পেজ তৈরি করলাম মাত্র, হ্যাঁ ওটার নাম কোনো নাম থাকবে না, এলিমেন্টর পেজ লেখা থাকবে, একটু পরে আমরা ড্যাশবোর্ডে গিয়ে ওটা রিনেম করতে পারবো। সো এলিমেন্টর ক্যানভাস, এখান থেকে যে টেমপ্লেট নিব, আমরা তো সেকশন নিব না, টেমপ্লেট নিব, মাই টেমপ্লেট থেকে আপলোড অপশনে যাব, আমরা যে ডাউনলোড করছি ওই ফাইলটা এখানে আপলোড করে দিব, এটা কন্টিনিউ দিব। মাই টেমপ্লেট আপলোড JSON file may be unsafe. Uploading a JSON file unknown resource can be harmful for user and that অনেক কিছু। এটা বলার কথা না হলো, আচ্ছা চলে আসছে অলরেডি, এই যে এটা, হ্যাঁ ইনসার্ট, এটা হচ্ছে দুইটা, এটা যেটা দেখাবে সেটা হচ্ছে টেমপ্লেটের সেটিংটাও নিব কিনা। টেমপ্লেটের সেটিংটা উনি অবশ্যই এলিমেন্টর ক্যানভাস হয়তো সিলেক্ট করছে, অ্যাপ্লাই দিয়ে দিল হয়, আমরা যেহেতু এলিমেন্টর ক্যানভাস অলরেডি দিয়ে দিছি, ডোন্ট অ্যাপ্লাই দিলেও হয়ে যাবে। আচ্ছা এখন চলে আসার কথা, চলে আসছে, এটা যে যে ট্রাইবেল লিঙ্কটা দিছিল তার সাইটের এটা। আর এটা দেখেন আমার কিন্তু মেনুটা আসে না, কারণ মেনুটা ড্যাশবোর্ডের ব্যাপার, এটা কিন্তু পেজের সাথে লিঙ্কড না, সো ড্যাশবোর্ডে গিয়ে মেনু বানায় এখানে ধরাই দিতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করি, ড্যাশবোর্ডে গিয়ে আমরা যে কোনো একটা সিম্পল মেনু বানাই ফেলি। আচ্ছা মেনু শো বানানোর জন্য কেন, এটা থিমের প্রবলেম, তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা নতুন থিম অ্যাড করে নিতে পারি আমরা। এটা হ্যালো এলিমেন্টরি ইনস্টল করলাম, এই হ্যালো এলিমেন্টরি ইনস্টল করার পর এখন যদি দেখেন আপনি অ্যাপিয়ারেন্স এর মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাপিয়ারেন্স মেনু অপশন চলে আসছে। আচ্ছা এখানে মেনুর নাম দিতে হবে, ওকে, যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম মেইন মেনু নাম। এইগুলো পেজ, পেজ দিয়ে আপনি মেনু বানাইতে পারেন, আপাতত আমরা পেজ দিয়েই বানাই, যা আছে এগুলো দিয়েই। সিলেক্ট অল, এটা ওটা হোম পেজ, এটা নর্মাল হোম পেজ অটোমেটিক জেনারেটেড একটা পেজের, তো একটা ধরাই দিলেই হইলো সেভ মেনু। আচ্ছা সো মেনুটা সেভ হয়ে গেল না, এখন আমি যদি এলিমেন্টর এখানে গিয়ে রিলোড দেই, আচ্ছা এটা সেভ করতে হবে আগে, আমরা তো সেভ করিনি এখনো, রিলোড দিলে আমরা দেখবো আমাদের মেনুটা এখানে চলে আসছে। মেনুটা অটো আসছে কেন, একটাই মেনু, তো এই জন্য সিলেক্ট না করলেও আছে, আমি সিলেক্ট করে দিলাম, তারপর এটা আমি মাঝখানে নিয়ে গেলাম, এইখানে এই যে চলে আসছে। আমাদের যে ডিজাইন গুলো অলরেডি দেওয়া আছে দেখছেন, উনি যে ডিজাইন করছে এখান থেকে সেই ডিজাইন গুলো অটোমেটিকলি পেয়ে গেছে, কারণ ডিজাইন তো ছিল, জাস্ট মেনুটা ছিল না। আচ্ছা ফাইন, তো আমাদের এইটা চলে আসছে, উনি যা যা করছে সবকিছু এখানে চলে আসছে, ঠিক আছে দেখেন খুব সুন্দর মতো চলে আসছে। এখন পয়েন্ট হচ্ছে আমরা যদি ডিফারেন্ট ডিভাইস গুলোতে দেখি, যেমন এই যে এই ডিভাইসে দেখেন খুব একটা ভালো দেখা যাচ্ছে কি, মোটামুটি চললেও অত ভালো দেখা যাচ্ছে না। আবার যদি আমরা মোবাইল ভার্সনে যাই, সেম মোবাইল ভার্সন তো আরো ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা মোবাইল ভার্সন অপটিমাইজ করে বানানো হয় নাই, স্বাভাবিক আমরা ডেস্কটপ ভার্সনটা রান করছি জাস্ট। আচ্ছা এটা ফিক্স করতে হবে, রাইট? সো আমাদেরকে ফিক্স করার জন্য কি করতে হবে, ফিক্স করার জন্য আমাদেরকে এইটারও, যে আমাদের যে স্যাম্পল সাইটটা, এই সাইটটার রেসপন্সিভ কিভাবে করা আছে এটাকে ফলো করতে পারি, যেহেতু আমার ওইরকম এক্সপিরিয়েন্স নাই মোবাইল ভার্সন দেখতে কেমন হয়। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, আমি ওই যে যে স্যাম্পল সাইটটা এটাকে ফলো করতে পারি, ওকে ফাইন। এটা দুইটা ব্যাপার স্যাপার আছে আপনার জন্য, সেটা হচ্ছে
আচ্ছা, এখন এটা আমি চেক করব কিভাবে এটা কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে? এটা সবচেয়ে সিম্পল অপশন হচ্ছে ব্রাউজারের যে ফিচার আছে এটা ব্যবহার করা। ওকে, সো কিভাবে? আমি অপশনে গিয়ে ইনস্পেক্ট অপশন চলে যাব, গেলাম। এখান থেকে এই যে এখানে দেখেন একটা আইকন আছে। আচ্ছা, এই সাইটে যদি আপনার প্রবলেম হয় তাহলে এই যে ক্রসের আগে তিনটা ডট এখানে ক্লিক করে এটা যে কোনো সাইজে নিতে পারেন। বেস্ট অপশন হচ্ছে এটা, সেকেন্ড লাস্ট অপশন যেটা, ঠিক আছে, টপ টু বটম। তো গেল, এটাই সবচেয়ে বেটার। এটাকে চাইলে যে এখানে টেনে একটু ছোট করে রাখতে পারেন। এটা হচ্ছে ইন্সপেক্ট করে দেখার জন্য কি এইচটিএমএল কি সিএসএস ইউজ করা হয়েছে। এখান থেকে আমি এই যে রেসপন্সিভ অপশনটাতে যাবো, যে সেকেন্ড অপশনটা, একটা হচ্ছে সিলেক্ট অপশন, একটা হচ্ছে রেসপন্সিভ অপশন টগল, এটাতে গেলাম। তো এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবো কিছু ডিভাইস, রেডিমেড ডিভাইস দেওয়া আছে। ঠিক আছে, রেডিমেড ডিভাইস দেওয়া আছে। এটা কি মোবাইল ভার্সন, তো ধরেন 14 Pro Max, এরকম দেখা যাচ্ছে 14 Pro Max এটা, বুঝলাম। তারপর ধরেন ট্যাব, আইপ্যাড মিনি, আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো, ধরেন এটাতে গেলাম, ট্যাবে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের সর্বপ্রথম যে কনসার্ন থাকবে সেটা হচ্ছে ট্যাব ভার্সন, এটা 100% নিয়ে নিবেন জুমটা। দেখেন এরকম দেখা যাচ্ছে, তো এরকম বানাইতে হবে আমাদেরকে। আমাদের সাইটটা ট্যাবে কেমন দেখা যায়, আমরা ট্যাব ভার্সনে চলে গেলাম। এই হচ্ছে আমাদের ট্যাবে এরকম দেখা যাচ্ছে। এটাকে ফিক্স করতে হবে মাস্ট বি। তো প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে এখানে টগল আসছে, ক্লিক করলে মেনু বের, এটা তো আমাদের লাগবে না, ট্যাবে লাগবে। এখন এটা কিভাবে করব? মেনুটা ধরবো, এইখানে একটা অপশন থাকবে ব্রেক পয়েন্ট, কই আছে? এই যে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টটা কই দেওয়া? ট্যাবলেট মোডে। ট্যাবলেট মোডে গিয়েই ব্রেক পয়েন্ট চলে আসবে, মানে যে এই ব্রেক পয়েন্ট বলে এটাকে টগল আসে যেটা। তো আমরা দিব না, ট্যাবলেটে আসবে না, আসবে গিয়ে ফোনে, ট্যাবলেটে আসার দরকার নেই। এই যে এখন কিন্তু ব্রেক পয়েন্ট আসে নাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমার মেনুটা একটু উপরে উঠে আছে না, মাঝখানে না থেকে? মাঝখান বরাবর থাকলে বেটার হইতো না? কি বলতেছি বুঝতেছেন কি? আমি কিন্তু আপনাদের কোশ্চেন গুলো আমি করতেছি, যাতে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়। জি স্যার, জি স্যার, অ্যালাইন ঠিক করতে হবে। ঘুমাই যাবেন না, বেশি রাত হয়নি কিন্তু। সো ঘুমাই গেলে সমস্যা। আচ্ছা, সো এটা কিভাবে মাঝখানে নিব সবসময় মনে রাখবেন, কোনো কিছুকে সেকশন ওয়াইজ উপরে নিচ থেকে মাঝখানে আনতে হলে ওটার কলাম ধরতে হয়, দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে মিডিয়াল। ঠিক আছে। আচ্ছা, আমরা এটার সাইজটা একটু ফিক্স করি। ফিক্স করে এইখানে 10-এর জায়গায় একটু বাড়াই দিই, 20। এটা একটু কমাইতে হবে তাহলে, তো এটা 70 বা আরো কম। এটা দিলাম, আর এটা সম্ভবত 15 দিতে হবে। 15 দিলে সম্ভবত বাটনের জন্য একটু ছোট হয়ে যাবে, আর একটু কমাই দিই, 60 দিয়ে দিই। আর এটাকে একটু বাড়ায়া 20 করে দিই। এই সুন্দর হয়েছে না? আর এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে? লেফট সাইডে, দেখাই যাচ্ছে ওখানে। বাট এটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যদি এখন ডেস্কটপ ভার্সনে যান, এটা কই চলে গেছে? বাম দিকে চলে গেছে। বাঁ দিকে চলে গেছে। এটা যদি আবার আমি সেন্টারে বা রাইট সাইডে নেই, এখন যদি আমি আবার ট্যাবলেটে যাই, আবার ট্যাবলেটও রাইট সাইডে চলে আসছে। এটা কেন হইলো? এগুলোর ক্ষেত্রে তো এটা হইলো না। ছোট বড় করলাম, এগুলা করলাম, এটা ফিক্স করলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। যেমন ধরেন আমি যদি এটা টেক্সট সাইজটা এখানে এসা টাইপোগ্রাফি থেকে টেক্সট সাইজটা 15 জায়গায় 20 করে দিই, ট্যাবলেটে গেলে 20 পিক্সেল হয়ে যাচ্ছে। মোবাইলে বা ডেস্কটপে কিন্তু ছোটই আছে, বাট ট্যাবলেটে 20 পিক্সেল। এটা কিন্তু ডেস্কটপ ভার্সনকে ইফেক্ট করে নাই, করছে? এটাতে যখন করলাম, যখন আমি মাঝখানে নিয়ে যাই, সাইডে নিয়ে যাই, এটা ডেস্কটপ ভার্সনকে কেন ইফেক্ট করে? জানি না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যেটাতে ছিলাম, এটা হচ্ছে এমন কিছু কাজ আছে যেটা করলে অন্য ডিভাইসকে ইফেক্ট করতেছে না, আবার কিছু কাজ আছে করলে অন্য ডিভাইসকে ইফেক্ট করতেছে। এটা কেন?
কারণ হচ্ছে আমরা যখন এই কাজগুলো করতেছি, দেখেন এইখানে কোথাও কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এটা শুধু ট্যাবলেট ভার্সনে হচ্ছে। ভিউটা ট্যাবলেট ভার্সনে আছে, বাট কাজটা যে ট্যাবলেট ভার্সনকে ইফেক্ট করবে এটা কিন্তু এখানে মেক শিওর করা নাই। আমি যদি স্টাইলে যাই, এখান থেকে টাইপোগ্রাফি দিকে সাইজটা যখন দেখতেছি, সাইজের পাশে দেখেন তো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা ট্যাবলেট ভার্সনে কাজ হচ্ছে, আছে? জি জি। আইকন আছে, তাই না? ফ্যামিলির মধ্যে কি আছে? ফন্ট ফ্যামিলির মধ্যে কোনো আইকন আছে? না, তার মানে কি বুঝলাম, ফন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করি, সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সব ডিভাইসেই চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করব, আইকনটাকে খেয়াল রাখতে হবে যে এটা আদৌ রেসপন্সিভ করা পসিবল কিনা। সবসময় এটা মাথায় রাখবেন, এলিমেন্টের একমাত্র ওই জিনিসগুলাই রেসপন্সিভ করা পসিবল যেই জিনিসগুলা যেই আইকন জিনিসগুলো থাকবে। আইকন আছে, আইকনধারী। হ্যাঁ, সো আমরা এটা সবসময় মাথায় রাখবো। ওটা যদি দেখা যায় আইকন না থাকে, তাহলে ডিফারেন্ট ওয়েতে ফিক্স করতে হবে। সেটা কেমন? ধরেন এটাকে আমি ট্যাবলেট মোডে একদম ছোট করে রাখলাম, যাতে করে এটা লেফট সাইডে থাকে, ধরেন 60-এর জায়গায় আরো কম দিব, ধরেন এতটুকু দিলাম, 55 দিলাম, তাহলে মনে হচ্ছে এটা রাইট সাইডে আছে। এন্ড এটাকে আমি ফুল স্ক্রিন দিয়ে 25 দিলাম, ফুল স্ক্রিন দিলাম, আর এটাকে অ্যালাইনমেন্ট আমি রাইট সাইডে করে দিলাম, তাহলে তো এখন হয়ে গেল। বুঝতে পারছি? সেম কাজটাই হইলো, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। আচ্ছা, সো এটা মাথায় রাখতে হবে। এখন আমরা আবার এটা টাইটেল বা এটার সাইজটাকে ফিক্স করে দিই। একটা জিনিস একটু চিন্তা করেন তো, এটাতে আমরা কি ট্যাবলেট ভার্সনে কোনো সাইজ আদৌ দিছিলাম শুরুতে? মনে নো হয় স্যার। না। তাহলে পাইলো কোত্থেকে এই স্টাইলটা? অটোমেটিক নিয়ে নিচ্ছে। অটোমেটিক। মনে রাখবেন সব সময়, যেই ডিভাইসটার কাজ করতেছেন এই ডিভাইসটা তার ইমিডিয়েট সিনিয়র যে ডিভাইস আছে এটাকে ফলো করে অলওয়েজ। ঠিক আছে? জি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে ব্যাপার যে আমাদের কোন একটা ডিভাইসের ডিজাইন তার ইমিডিয়েট সিনারি। ডেস্কটপ ভার্সনটা সবচেয়ে এখানে বড় ডিভাইস, তো এটা যে ডিজাইনটা দিছি ট্যাবলেট অটোমেটিকলি ওই ডিজাইন আছে, সেটার ফল আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই টাইটেলটা যদি ধরি অ্যাডভান্সে গেলে, আমরা যেহেতু কিছু দেই না এখানে, তারপরেও ট্যাবলেট মোড অটোমেটিকলি পাইছে কোত্থেকে? এই যে ডেস্কটপ ভার্সনে 200 দেওয়া ছিল যে, এইটাই ট্যাবলেট ভার্সনে অটোমেটিকলি পেয়ে গেছে। ঠিক আছে? এটাই ট্যাবলেট ভার্সন অটোমেটিকলি পেয়ে গেছে। এখন এটার কাজ কিভাবে ফিক্স করব? এটা হালকা করে দেখাও যায়, দেখেন কি পাইছে। আমি দেই নাই কিছু, দেখেন কিছু লেখা নাই, বাট দেখা যাচ্ছে যার যে 200 আছে। আমরা যদি এখন এই যে এখান থেকে লিঙ্কটাকে 0 করে দেই, এখান থেকে লিঙ্কটা ভেঙে, তাহলে কিন্তু এটা ভেঙে গেল। এখন তার মানে কি ডেস্কটপ ভার্সনে চেঞ্জ হয়ে গেছে? না, আইকন আছে ওখানে। আইকন আছে, এক্স্যাক্টলি, এই তো ধরতে পারছেন। এখন যদি আমি ডেস্কটপ ভার্সনে যাই, তাহলে দেখতে পারবো ডেস্কটপ ভার্সনে যেমন ছিল ওরকমই আছে, বাট ট্যাবলেট ভার্সনে ফিক্স হয়ে গেছে। ট্যাবলেট ভার্সনের সাইজটা একটু ফিক্স করতে হবে। কেমনে করতে পারি? এইখান থেকে আমি ওয়ার্ড ফোন দিয়ে চেক করে নিব, 32 48 সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, সাইজ কি ফিক্স করতে পারবো? পারবো, তাহলে 32 দিয়ে দিলাম। লাস্টে কি আছে? 48। তো এখানে 48 এর একটা ঝামেলা আছে, 48 দেওয়ার সাথে সাথে দেখেন গায়েব হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে, দেখেন ওই কই চলে গেছে, খবর নেই। কেন? কারণ সাইজ এটা, কাটা। কারণ কি বলেন, এটা হচ্ছে, আচ্ছা তারপরে ধরেন আমি যদি 48 দিই, তারপরে সেম বড় হয়ে গেছে না বিশাল? জি। কারণ কি? কারণটা হচ্ছে এককের পার্থক্য। 1 মিটার আর এক ইএম দেওয়া, মিটার কি সেম জিনিস? ইএম না, পিক্সেল দিতে ওইখানে। পিক্সেলে দিতে হ্যাঁ, হবে। এখন এখানে ইএম দেওয়া আছে, ঠিক আছে? ইএম ইন্ডিকেট করতেছে সাইজ যা আছে তার কত গুণ। সাইজ যা আছে তার দ্বিগুণ যদি দেই, তাহলে কত আছে এখন? 64 পিক্সেল আছে। 64। এখন যদি আমি যদি 1 দেই, তাহলে কত আছে? 32 পিক্সেল। 32। এটা আমরা একটু ভেরিফাইও করি, আমরা এবার পিক্সেলে দিয়ে দেখি। এটা 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 মনে রাখেন কতটুকু হয়েছে। এখন পিক্সেল সিলেক্ট করি এখান থেকে, হ্যাঁ এখানে 32 দেই, দেখেন তো ঠিক আছে কিনা, সেম সেম না 1 দেওয়ার পরে যা ছিল ইএমএ? জি স্যার।
ঠিক আছে, সো ওইটা দিয়ে আপনি এটা ম্যানেজ করতে পারেন, অথবা পিক্সেলে নিয়ে আপনি যদি পিক্সেলের সাইজ, এটা ক্লায়েন্ট যে সাইজটা আপনাকে জানাবে ওই অনুযায়ী আপনি যেমন 48 আপনি জানেন পিক্সেলে, সো পিক্সেল সিলেক্ট করে 48 দিয়ে দেন, ফাইন। এটাও সেম, অ্যাডভান্স 0। আচ্ছা, সো গেল। আমরা চাইলে এইটার পেডিংটা ছোট বড় করতে পারি এখান থেকে, উপরে নিচে একটু কমবে, এখানে বুঝাই যাচ্ছে কমবে। সো এখান থেকে 160 160, তো সো আমি এখানে দিয়ে দিলাম 100, আর নিচেও দিয়ে দিলাম ধরেন 120। ঠিক আছে, আচ্ছা ছোট হয়ে গেল বেশি, তাই না? 100 হয় নাই, বেশি ছোট হয়ে গেছে, এইবার ঠিক আছে। একটু ফিক্স করে নেবেন, এটা মেপে নেবেন আমরা যেভাবে করছিলাম, এটা রুলার দিয়ে মাপতে পারেন, মেপে এটা চেক করে নেবেন। এটার সাইজটা ফিক্স করতে হবে, সেম সাইজটা আমরা একটু চেক করে দিব সাইজটা ঠিক আছে কিনা। আর বুঝছেন কিভাবে রেসপন্সিভ করতে হয়? হুম, জি স্যার। বোঝার ওকে চেষ্টা পারফেক্ট। করতেছি। বুঝার চেষ্টা করতেছি, সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে আরো অনেক বেশি। কারো একবার প্র্যাকটিস হয়, কারো 15 বার প্র্যাকটিস লাগে, সো যার 15 বার প্র্যাকটিস থাকে 15 বার প্র্যাকটিসই করতে হবে, বাট সবার দিয়েই সম্ভব। এখন ম্যাটার করতেছে আপনার কতটুকু ধৈর্য আছে শেখার, আপনার শেখার ধৈর্যের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু করতে পারবেন। কেউ এটা একবার ভিডিওটা দেখে হয়তো বা পুরোটা বুঝে ফেলবে, কারো 4 বার 5 বার দেখা লাগবে। So আপনার যদি 4 বার 5 বার দেখা লাগে, অবশ্যই আপনার উচিত 4 বার 5 বার এই এক সপ্তাহের মধ্যে দেখে কভার করা। আচ্ছা, ফাইন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই পারবো। আচ্ছা ভাই, ওই যে প্লেব্যাক আইকনটা মোটা, আমরা কি প্রিমিয়াম আইকন পাবো না? এটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে, প্লে আইকন, জি। আইকনস 8 একটা সাইট আছে যেটাতে প্রিমিয়াম আইকন আপনি নিতে পারবেন, বাট লাইক এস ইমেজ, একটা ইমেজের মতন আসবে। ঠিক আছে, এটা প্লে আইকন উইথ সার্কেল, মানে এখানে কিছু আছে, ট্রাই করতে পারেন। আমার যে মাঝখানে ফিল করা, সো এটা পিএনজি না, এটাতে ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা দেখতে পারেন। এটা হয়তো বা কাজ হবে, বাট প্রবলেম হচ্ছে এটার কালারটা তো আমরা নিতে পারবো না, তাই না? তো এইগুলো আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, কারণ আমি তো স্যাম্পল সাইট থেকে নিচ্ছি, আইকন তো ডাউনলোড করা যায় না। সো এই কারণে আমাদের দেখা যাচ্ছে আইকন একটা অভাব দেখা যাচ্ছে। যদি এরকম হয় আইকন কোনোটা নিতে হবে, তাহলে আইকন 8 থেকে নিবেন .com। আইকন সাইটে প্রপার এক জায়গায় এই আইকনটা আমরা পাচ্ছি না, প্লে আইকন যদি দেন এটা পাবো। এটাকে আমাদেরকে কি কি করতে হবে, একটু ফিক্স করে নিতে হবে। কিভাবে? এখানে যাব, কালার অপশনে যাব, আর যে সবুজ কালারটা আছে কালারটা পিক করে এনে আমি এখানে দিয়ে দিব, আপনার পিক করে নিবেন, আমি জাস্ট দেখানোর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। ডান, ডাউনলোড। এখান থেকে আপনি যেই সাইজটা বড় ওটা সিলেক্ট করবেন, বড়টা নিব বেটার কোয়ালিটির জন্য, ডাউনলোড করবো। ঠিক আছে, শুধু পিএনজি ফ্রিতে নেওয়া যায়, এসভিজি এটাতে না। এসভিজি আবার নিতে হলে এসভিজি প্রো আছে, এসভিজি প্রো এটাতে যাবেন। এখান থেকে যদি নেন তাহলে এসভিজি আকারে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো ইমেজই আপনি এসভিজি আকারে নিতে পারেন। সো একটু সময় নিয়ে এটাকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। আমরা কি এটা ডাউনলোড করছি? না, ডাউনলোড করি নাই, সো ডাউনলোড করে নিলাম। ইমেজ নিয়ে নিবেন, এটা আমরা রিমুভ করে দেই, ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট, এই যে ইমেজ চলে আসছে এটাকে ছোট করব এরকম। স্যার এইখানে যদি কাজ করি শুধু এই ট্যাবের মধ্যেই পাবে নাকি এই ডেস্কটপ সহ পাবে? কন্টেন্ট ডেস্কটপ সহ পাবে, স্টাইলের ক্ষেত্রে প্রবলেম করবে, সো ডেস্কটপে গিয়ে ডিজাইন করাই বেটার। এই ওকে। স্টাইলটা পাই নাই, ঠিক আছে, বাট কন্টেন্ট ঠিকই পেয়েছি, স্টাইলটা এখানে করছি তো এই জন্য এখানে পাইনি। তাহলে আমরা ডেস্কটপ আগে ফিক্স করে আসি। ঠিক আছে, ডেস্কটপ ফিক্স করার জন্য যেটা মাথায় রাখতে হবে, এটার সাইজটাকে ছোট্ট করে নিয়ে আসতে হবে। কিভাবে? অ্যাডভান্সের মধ্যেও দেখবেন একটা উইথ অপশন আছে, যেটা হচ্ছে পুরো জিনিসটা, এটা তো পুরো জায়গা জুড়ে আসে না, এই যে বক্সটা দেখলে যেটা বুঝে যাচ্ছে। তো এটাকে কাস্টম
ছোট করে নেবেন আর কি, একদম ছোট। তো এই যে এরকম, বা ইনলাইন দিতে পারেন না, যতটুকু লাগবে শুধু ততটুকু। তো এখন যদি আমি এই ইমেজটাকে ছোট করি, এই উইডথটা ছোট করে দেই, তাহলে দেখা যাবে ছোট করে আসবে। এই যে এতটুকু আসলো, ধরেন 30% দেই। পিক্সেলও দিতে পারেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আইকনের ব্যাপার, আইকনটা ক্লায়েন্টই প্রোভাইড করবে আপনাকে, আইকনের দায়িত্বটা আপনার না। যদি কখনো হয় হয়তো বা এখান থেকে নেওয়ার দরকার হইতে পারে, আমাদের ইনলাইনে কাজ করতে হবে, আমরা কাস্টম দিয়ে ছোট করে নিব। এখন একটু পর বাড়াবো আবার। এখন কি করতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে বিশাল বড় আকারের। একটা বর্ডার দিব ফার্স্টে, বর্ডার, ওই যে চারদিক দিয়ে বর্ডার চলে আসছে চার কোণা, হ্যাঁ। তো বর্ডারটা সবুজ রঙেরই হবে। তো এটা দিয়ে যে কালার পিকার নেওয়া যায়, তো কালার পিক এখান থেকে কালার পিক করি, সবুজ কালারটা, এই যে কালার সিলেক্ট হয়েছে, ধরে দিলাম কালার এটা। বর্ডার রেডিয়াস দিতে হবে, হ্যাঁ। সো বর্ডার রেডিয়াস কত দিতে হবে, 50 থেকে ধরুন শুরু করেন, যেহেতু রাউন্ড করতে হবে, যে হয়ে গেল। এখন এটাকে একটু বড় করে এখন জাস্ট দেখবেন কেমনে বড় হয়। সো আমি একটু বড় করি। আচ্ছা, 100 পুরো বক্সটা ইউজ করি এতটুকু। এখন এটা তো লেগে গেছে গায়ে গায়ে, লাগবে লাগবে না, তো কি করতে হবে, চারদিকে একটু পেডিং দিতে হবে, ধরেন চারদিকে 10 পিক্সেল করে পেডিং যদি দেই, এরকম। এখন কি হইলো, এটা প্রবলেমটা হইলো কি, এটা পেডিংটা বাইর দিয়ে চলে আসতেছে বর্ডারের, তাই না? এই বর্ডারের বাইর দিয়ে পেডিংটা চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে যদি আমরা এখন এটার পেডিংটা দেই, ধরেন এটা, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এটাকে মাঝখানেও নিতে হবে। তো মাঝখানে কোনো কিছু নিতে হলে পুরো কলাম ধরে হরিজন্টাল লাইন থেকে মিডল করতে হয়। নিলাম সবকিছু মাঝখানে, যেহেতু অটোমেটিকলি আছে, এটাও মাঝখানে চলে আসলো। আচ্ছা, আমাদের ইমেজটার সম্ভবত এইখানে আমাদের যদি আমরা বর্ডার উইডথটা কত দিছি, 1 পিক্সেল দিই বা 2 পিক্সেল, চারদিকে 2 পিক্সেল করে পাইলো। পেডিংটা আমাদের সম্ভবত বাহির দিয়ে চলে আসতেছে, আই থিঙ্ক। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আরেকটা বর্ডার পাবো আমরা, সেটা হচ্ছে অ্যাডভান্সের বর্ডার, সেটা হচ্ছে এই চারদিকে যে দেখতে পাচ্ছি এইটার বর্ডার। তো এই ভেতরের বর্ডারটা দিয়ে আমাদের কাজ হইলো না, সো এটা এটা আমরা বাদ দিয়ে দিলাম, ডিফল্ট ব্যাক। অ্যাডভান্সে গিয়ে দেখবেন আরেকটা বর্ডার আছে, যেটা হচ্ছে পুরো এলিমেন্টস নিয়ে কাজ করে। সো এই বর্ডারে যাব, যেহেতু এটাতে কাজ করে নাই, বর্ডার সলিড 1-2 পিক্সেল, এটাতে গেলাম, কালার পিকার, কালার পিক করলাম, প্রথম কালারটাই, ও কিছু স্যাম্পল দিবে কোন কালারটা এক্স্যাক্টলি। আচ্ছা, এইখানে বর্ডার রেডিয়াস আছে, প্রত্যেকটা এলিমেন্ট এখান থেকে করা যায়। এখন যদি পেডিং দেন, এখন দেখবেন পেডিংটা এই বর্ডারের বাইরে দিয়ে আসতেছে। তো 10 পিক্সেল করে যদি দেই, এরকম আসলো, তাই না? কেন আসলো, এই যে এখান থেকে উইডথটা বড় করতে হবে। ঠিক আছে, 10 পিক্সেলের জায়গায় একটু কমাই দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? আর একটু সময় নিয়ে, যে ভিতরটা একটু ছোট হবে, তো আর একটু সময় নিয়ে আপনি আপনার মতো করে করবেন। বুঝছি সবাই? জি ভাই। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমরা তাহলে বুঝলাম কিভাবে আদৌ রেসপন্সিভ করতেছে। আমরা একটু রেসপন্সিভ কাজগুলো করতে থাকি, ট্যাবলেট মোডে আরো দেখবেন কোথায় কি আছে, আমরা একটু দেখতে থাকি, মিলাইতে থাকি আর কাজ করতে। এটা মিডলে আছে ইমেজটা, বাট আমাদের এই ইমেজটা মিডলে না, আমাদেরকে ডেস্কটপে মিডলে নেই। দেখি তো একটু, ডেস্কটপে মিডল করতে হয়, এইখান থেকে সিলেক্ট করে ভার্টিক্যাল লাইন মিডল দিতে হয়। কারণ যদি একটা ইমেজ সবগুলো কন্টেন্টের সাথে মিডলই থাকবে, এখানে তাহলে অটোমেটিকলি মিডল আসবে, না হলে এখানে ধরে মিডল করে দিতাম, যে অটোমেটিক পাইছে ডেস্কটপ থেকে। এগুলো সাইজ গুলা ফিক্স করে নিবেন দেখে, দুই পাশের পেডিংটা দেখে নিবেন। সার্ভিস, ঠিক আছে, এত পেডিং দরকার হবে না, একটু কম পেডিং দিবেন, দেখে নিবেন কতটুকু পেডিং দিলে পারফেকশন আসতেছে। এখানে তিনটা তিনটা করেই আছে, এটাও ঠিক আছে, অলমোস্ট ডেস্কটপের মতো ওই ট্যাবলেটটা দেখতে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় জাস্ট ফিক্স করতে হয়। ঠিক আছে, দুই পাশে পেডিং ফিক্স করে ফেলবেন, এটা দুই পাশে পেডিং ফিক্স করে ফেলবেন। কনসেপ্টটা বুঝতে পারছি? এটা হচ্ছে বেসিক ফরম্যাট আপনার রেসপন্সিভ করার। আচ্ছা, এটা দেখি, এটাও তিনটা তিনটাই আছে, জাস্ট মাঝখানে যদি গ্যাপ গুলো বাড়াইতে হয় বাড়াই দিবেন। এটাও তিনটা তিনটাই আছে, মানে মোটামুটি লেআউট অলমোস্ট সেম, যেগুলো জাস্ট পেডিং গুলো একটু ফিক্স করে দিতে হবে। এখানে অলমোস্ট সেম আছে সবকিছু। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে মোবাইল ভার্সনে গিয়ে হচ্ছে আসল কাজ স্টার্ট হবে। ডেস্কটপ ভার্সন থেকে ট্যাবলেট ভার্সন করাটা
তুলনামূলক অনেক ইজি। দেন মোবাইল ভার্সনে যখন জাম্প করবেন অনেক কিছুই দেখবেন আর আগের মতন পারফেক্ট নাই, অনেক কিছু ভেঙে টেঙে গেছে, অনেক কিছু ব্যাপার আছে একটা। এখানেও সেম, তাহলে মোবাইল ভার্সন সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা মিনিট, এটা কিভাবে সিলেক্ট করলাম কোনটা? মোবাইল ভার্সনটা? এটা তো একদম শুরুতে দেখাইছি ক্লাসের, দেখেন একদম ক্লাসের শুরুতে এটা দিয়ে স্টার্ট করছি আমরা। সো কোনো সাইটে গেলে এইখানে ক্লিক করে ইনস্পেক্ট, যে কোনো জায়গায় ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, গেলে এইটা আসে অপশন, হ্যাঁ এরকম আসে। যদিও এখানে আসে না, এইভাবে আসে নতুন ব্রাউজারে। সেটা কি করবেন, এইখানে ক্লিক করে এইটা সেকেন্ড লাস্ট যে অপশনটা এটাতে যাবেন বটমে। দেন এইখানে একটা অপশন আছে টগল, এখানে ক্লিক করলেই এই অপশনটা আসে কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে চেক করার জন্য। তো আইফোনের এই ভার্সন গুলা, স্যামসাং এর এই ভার্সন গুলা, আইপ্যাড মানে ট্যাবলেটের এই ভার্সন গুলা, এগুলো সবগুলো ভার্সন এখানে দেখা যাবে। ওকে, সো এগুলো দিয়ে আমরা চাইলে কিন্তু একটা সাইট দেখতে পারি কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে, আর এখান থেকে একটু বড় করে দেখতে পারি। এটা জাস্ট স্ক্রিনটা একটু কাছে না দেখলাম আর কি, এই যে এরকম দেখা যাচ্ছে। So আমাদের এটা এরকম মেনুটা। মেনুটা কি, লোগো এক পাশে আর মেনু টোগলটা, এই টোগলটা এক পাশে। So আমি কি করতে হবে, যে প্রত্যেকটা জিনিস দেখেন ফুল ফুল স্ক্রিন নিয়ে নিছে, সো এটাতে যাব। একটা কলাম ধরছি, এটাকে যতটুকু জায়গা দেওয়ার দরকার দিব। ধরেন আমি এটা দিলাম হচ্ছে 20% বা একটু বেশি দিব, 30%। দ্বিতীয়টা এটা পাবে বাকিটুকু, 30, আর এটা পাবে হচ্ছে 70%। এখন কথা হইতে পারে বাটনটা যাবে কই, বাটনটা নিয়ে একটু পরে চিন্তা করতেছি। এটা ধরলাম, ধরে এখানে দেখেন এইখানে অ্যালাইনমেন্ট আছে, বাট এটা কিন্তু ওই অ্যালাইনমেন্ট মানতেছে না, কারণ এটা কিন্তু মেনু না, এটা টোগল। সো একটু নিচে গেলে যে দেখেন টোগল অ্যালাইন, টোগল অ্যালাইন কই হবে, রাইট সাইডে চলে আসলো, রাইট সাইডে। ফাইন, এখন এটা টগল দিলাম এই পাশে, আমাদের মেনু গুলো ওই পাশে। টগলটাকে আর একটু ডিজাইন করতে পারেন, স্টাইলে গেলে দেখেন টগলের একটা অপশনই আছে, টগল বাটন। এটা ব্যাকগ্রাউন্ড এন্ড এভরিথিং আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিয়ে, এখান থেকে নাই করে দিতে পারেন। 1 পিক্সেলের একটা বর্ডার দিতে পারেন চারদিকে, বর্ডারটাকে হালকা করে দিতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদের টগল বাটন, ক্লিক করলে মেনু আসতেছে, বাট বাটনটা কই আসতেছে, ক্লিক করলে ওটার ভেতরে গিয়ে বাটন আসতেছে। এটা কিভাবে করব, এটা নর্মালি এখানে কোনো অপশন নাই এলিমেন্টের আনফরচুনেটলি, বাট এটা করা যায় কিভাবে, যখন আমরা পপ আপ শিখবো পপ আপ দিয়ে আমরা এটা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, সো এখন যেহেতু আমাদের এটা দরকার হচ্ছে না, আমরা এটা আপাতত স্কিপ করি। তাহলে বাটনটা তো মোবাইল ভার্সনে রাখবো না, কি করব, জাস্ট বাটনের কলামটা ধরবো, ধরে অ্যাডভান্স মোডে যাবো। কোনো কিছু কোনো এক্সাক্ট ডিভাইসে বাদ দিতে চাইলে এটাকে হাইড করা যায়, অ্যাডভান্স অপশনে যাব, গিয়ে রেসপন্সিভে যাব। এখানে দেখেন 3টা অপশন, হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল। আমাদের এটা কোন কোন ডিভাইসে হাইড হবে? অ্যাডন মোবাইল। মোবাইলে। তাহলে হাইড অন মোবাইল অন করে দেন, মোবাইলে হাইড থাকবে। পাবলিশ। ঠিক আছে। আচ্ছা, এটা বুঝবো কেমন হয়েছে কিনা, টিভিতে গিয়ে দেখেন। আচ্ছা, এটা মোবাইল ডিভাইসে কেমন দেখা যাচ্ছে কিভাবে চেক করে? ইন্সপেক্ট করে। ইনস্পেক্ট 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 করে টগল করতে হবে। তো আর এক্সটেনশন আছে যদি এরকম এই করা যে যায়। দেখা যায় নাকি, যদি কখনো ঝামেলা হয় রিলোড দিবেন, এই যে ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, একটু পরে আমাদেরকে দেখতে হবে এরকম কেন আসলো, এই যে এইখানে কিছু একটা প্রবলেম আছে। ঠিক আছে, আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা, না আর কোথাও কোনো স্ক্রিনের বাইরে কিছু নাই, এইখানে একটা জাস্ট স্ক্রিনের বাইরে চলে গেছে, এটা কোন কারণে গেছে এটা চেক করতে হবে, যেটা ডিজিটাল ওয়েব ক্রিয়েটিং কিছু একটা
এই যে দেখছেন যে মুভ করতেছে, ডানে বামে স্ক্রল করতেছে। তো এটা কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে হয়তো বা মার্জিন মাইনাস বা কিছু একটা করা। এই যে দেখেন মার্জিন মাইনাস করা আছে, মার্জিন মাইনাসে হচ্ছে এরকম প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে। আচ্ছা, আরো কোথাও হয়তো বা মার্জিন মাইনাস বা কিছু একটা দেওয়া আছে যেটা প্রবলেম ক্রিয়েট করতেছে। মার্জিন মাইনাস ইউজ দরকার না হলে আমরা ইউজ করবো না, আর করলেও মোবাইল ভার্সনে ওটা ফিক্স করে দিব। এইভাবে ভেরিফাই করতে হবে কোনটা এটার বাইরে চলে গেছে, সিলেক্ট করলে বাইরেও শো করতেছে। যেটা ফিজিবল আমরা একটু দেখি পাবলিশ করে। স্ক্রলটা হওয়ার কথা না। ঠিক আছে। সো তারপর ফিক্স হয়েছে আমাদের ডিজাইন, স্ক্রলটা হওয়ার কথা না। এরকম ক্ষেত্রে আমরা পেজ সেটিং এ গিয়ে ভাইয়া স্ক্রল আসা মানেই তো রেসপন্সিভ ক্যান্সেল হয়ে যায় নাকি? ক্যান্সেল না, রেসপন্সিভ এর ইস্যু আছে। ইস্যুটা কি, আপনার কোনো একটা কন্টেন্ট ওভারফ্লো করে বাইরে চলে যাচ্ছে। এটা মানে যে কোনো মানে বিশাল কোনো প্রবলেম এরকমও না, বাট এটা থাকাটা উচিত না রেসপন্সিভ এর ক্ষেত্রে, কারণ এভাবে যদি স্ক্রল করে বাইরে চলে যায়, এটা এটা সাইডের জন্য ব্যাড। ঠিক আছে, এটা ডিজাইনের প্রবলেম আছে, ডেস্কটপ ভার্সন কোনো একটা ডিজাইন মানে প্রপার ওয়েতে করা হয় নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, নাহলে এরকম কোনো প্রবলেম আসছে না। তো ওটাই দেখতে হবে আমাদেরকে একটু। আমরা একটা কাজ করবো, সেকশন গুলো ধরে ওভারফ্লো হিডেন করে দিব। ওভারফ্লো হিডেন মানে বাইরে গেছে, যা গেছে গেছে, ওইটাকে অ্যালাউ করবে না, সে ওইটাকে ফলো করবে না। দ্যাটস ইট। সো আমরা কি করবো, সেকশন গুলো ধরে জাস্ট ওভারফ্লো এখন হিডেন করে দেবো, যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা সেকশন এখন জাস্ট ধরে ধরে ওভারফ্লো হিডেন করে দিব। তাহলে দেখা যাবে যে আমাদের এই জিনিসটা বা এই ঝামেলাটা সমাধান হয়ে গেছে। আমাদের যদিও যে এই পেডিং আছে অনেকগুলা, এই পেডিং গুলা বাদ দিতে হবে। বাদ দিলে অটোমেটিকলি আমাদের মোবাইল ভার্সনের সাইট গুলো যে ফিক্স হয়ে আসবে। এটা তো একটু আগে দেখাইলামই। মোবাইল ভার্সনে সেম ওয়েতে আমাদেরকে যে ফিক্স করতে হবে, যে কতগুলো মাঝখানে আছে সাইডে আছে, এগুলো ফিক্স করতে হবে। যেমন এটা মাঝখানে নিয়ে যেতে হবে, যে রেসপন্সিভ করা পসিবল করে দিলাম। রেসপন্সিভ নিয়েই যত ওয়েবের বেশিরভাগ অর্ডার ক্যান্সেল হয় এই রেসপন্সিভ নিয়ে। ঠিক আছে, রেসপন্সিভ করা যায় না, রেসপন্সিভ ঝামেলা হয়, হচ্ছে না কোনোভাবে। বাট আজকে একটা জিনিস শেখাই দিব, যে জিনিসটা শেখার পরে রেসপন্সিভ নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, রেসপন্সিভ নিয়ে কোনো অর্ডারই আপনাদের ক্যান্সেল হবে না। এরকম একটা কিছু একটু পরে শিখাই দিব। রেসপন্সিভ নিয়ে অ্যাটলিস্ট যাতে আপনাদের কোনো টেনশন না থাকে, যেটাই আসলে একটা ওয়েব ডিজাইনের জন্য সবচেয়ে বড় টেনশন। আর তার আগে ওই যে বললাম, বেসিক ওয়ে গুলো আগে শিখাইতে হবে। শুধু ওইটা শিখাই দেওয়া যে হয়ে গেল বিষয়টা, এরকম না। আগে আমাদের প্রপার ওয়েটা শিখতে হবে। আচ্ছা, আমি আবার সেকশন গুলো মনে ওভারফ্লো হিডেন করি। বলে যে মোবাইল ফার্স্ট ডিভাইস ধরে কাজ করা, এটা কি বিষয়টা আসলে? বুঝি নাই। আমরা তো ডেস্কটপ ডিজাইনটা ফার্স্টে ধরে পরে রেসপন্সিভ করি। অনেকে বলে মোবাইল ফার্স্ট রেসপন্সিভনেস এর ক্ষেত্রে, এটা কি কতটুকু গ্রহণযোগ্য? একদমই অগ্রহণযোগ্য আমার মতে, কারণ এটা যদি করে, এটা একটা প্রজেক্টে করে দেখেন, তাহলে বুঝবেন প্রজেক্টটাই পুরো ডিজাস্টার হয়ে যাবে। আমার মতেও তাই, আপনি আমি করে কোনোদিনও আসলে ম্যানেজই করতে মানে পারবেন না, উল্টা কোন হয় কিছুই কাজটা। ম্যানেজ করতে পারবেন না। আপনার জিনিস, একটা জিনিস মোবাইলে বানানোর পরে ওটা ডেস্কটপে ফিক্স করা, এটা একদম নিয়ার ইম্পসিবল হয়ে যায় যদি এটা কমপ্লেক্স প্রজেক্ট। হ্যাঁ, সিম্পল প্রজেক্ট হলে হয়তো ম্যানেজ করতে পারবেন। আমি নিজে এটার ভুক্তভোগী। একটা ক্লায়েন্টের, ওর হচ্ছে সাইট লঞ্চ করা দরকার, বাট ওর ভিজিটর সব মোবাইলে। আমাকে বলছে আগে আমার মোবাইলে ফিক্স করে দাও, দেন তুমি হচ্ছে মোবাইলে সাইটটা করো, দেন তুমি ডেস্কটপে যাও। এখন আমার এত সময় নেই, একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। করছি ঠিক আছে, বাট ডেস্কটপ ভার্সনে করতে গিয়া মানে এটা যে কত বড় একটা ডিজাস্টার, অনেকদিন আগের ঘটনা। বাট আমি এটা কখনোই ফলো করি না। অনেকে এটা বলে, আমি জানি না কেন বলে। এটার পিছনে কোনো ধারণা বা তাদের কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, হয়তো বা কোনো দিকে তারা সুবিধা পাইছে। আমি এটা আসলে সাপোর্ট করি না। আচ্ছা,
সো এটা গেল। তারপর আর আমি বললাম একটু পরে আমরা একটা জিনিস শিখাই দিব, যে রেসপন্সিভ হচ্ছে না এরকম যাতে না হয়। রেসপন্সিভ হবেই, হবে না কেন? আচ্ছা, এটা একটু করবেন, কোন সেকশন বাদ আছে হয়তো, আর এটা আসার কথা না কোনোভাবেই, যেটা বললাম। আর যদি এরকম দেখেন যে সলভ করতেই পারতেছে না, তাহলে একটা একটা সেকশন কেটে দিয়ে দেখবেন কোন সেকশন কাটার পর এটা সলভ হয়। হ্যাঁ, আমার লিঙ্কটা দিয়ে দেখতে পারেন। ওটা দেখি কেন সমস্যাটা আসলো। ফুটারে প্রবলেম নাকি? ফুটারই তো মনে হচ্ছে। এই যে এটাতে প্রবলেম ছিল। এটা একবার আনতে হলে আপনাকে চলে যেতে হবে হিস্টোরি। আপনার সাইটের হিস্টোরিতে গিয়ে আপনি একবার চাইলে পুরোটা রিটার্ন নিয়ে আসতে পারেন। এই যে হিস্টোরি, রিমুভ করা স্টার্ট করছি হচ্ছে এইখান থেকে। এখানে ব্যাক চলে গেলাম আর কি, রিমুভ যেগুলো করছি এটার থেকে একবার আগে চলে গেলাম, সব চলে আসলাম আমার সাইড। প্রবলেম আছে এই যে এটাতে প্রবলেম আছে, এই আইকন গুলো প্রবলেম করতেছে, ঠিক আছে? সো এই সেকশনটা কোনো একটা প্রবলেম আছে, এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এটুকু হচ্ছে অটোমেটিক হয় ব্রাউজারের কারণে, সাইট ঠিক আছে এখন। ঠিক আছে, এই যে আর হচ্ছে না কিন্তু। আচ্ছা, সো ভালো একটা কিছু হলো না? ট্রাবল শুটিং শিখে গেলেন কিভাবে একটা জিনিস ফিক্স করতে হয় প্রবলেমে পড়লে। ওয়ে আছে অনেকগুলা, তাই না? এগুলো জি solve ভাইয়া। একটা একটা ওয়ে জি আপনি স্যার। পেয়ে যাবেন। আমি সেকশন গুলো কাটা স্টার্ট করলাম কেন, আমি ফাইন্ড আউট করতে পারতেছিলাম না কোন সেকশন থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। লাস্টলি আমি যখন দেখলাম, আমি আইডিয়া ছিল ওই সেকশনের প্রবলেম, বাট আমি শুরুতে এটা কাটি নাই কেন আপনাদের দেখাইলাম আর কি, ফাইন্ড আউট করার জন্য। এই জন্য লাস্টে গিয়ে আমি বলে দিলাম যে ফুটারের প্রবলেম আছে। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একটা সময় কাজ করতে করতে সাইডটা তুলে আমি লাস্টে গিয়ে যে আইকন গুলো হোভার করে করেই বুঝতেছিলাম তখন। এই জন্য তারপর থেকে সেকশন কাটা স্টার্ট করছি, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের। উম, জি স্যার, এমন প্রবলেম হলে তাহলে আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, সো এখন আহ এই হচ্ছে মোটামুটি রেসপন্সিবল ব্যাপারগুলো বুঝলাম। কোনটা নিয়ে যেটা কাজ করতেছিলাম লাস্টলি? আচ্ছা, এগুলো তো সব ঠিক আছে, এগুলো ফিক্স করে ফেলবো, এগুলো সব ফিক্স করে ফেলবো। এখন আসেন ঝামেলা স্টার্ট করি, ঠিক আছে? কি ঝামেলা? ক্লায়েন্ট, তার মনে অনেক ইচ্ছা, তার সাইটটা অনেক সুন্দর হবে, অনেক কিছু করবে। এখন ক্লায়েন্টের মনে ইচ্ছা হয়েছে ডেস্কটপ ভার্সনে না, এই টাইটেলটা দিয়ে আমি বুঝাবো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাবো, তারপরে আমি বড় উদাহরণে যাব, ঠিক আছে? আপনাদের কষ্ট হচ্ছে? না ক্লাসটা স্যার। লম্বা হয়ে নো যাচ্ছে স্যার, নাকি? নো স্যার, ঠিক আছে। অনেকগুলো টপিক টাচ করতেছি তো আজকে, একটু হয়তো বা লম্বা হয়ে যাইতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো এই টাইটেলটা যদি আমি চিন্তা করি, ধরুন ক্লায়েন্টের শখ হচ্ছে এই টাইটেলটা ডেস্কটপ ভার্সনে থাকবে হোয়াইট, ট্যাবলেট ভার্সনে গিয়ে হবে এটা গ্রিন, মোবাইল ভার্সনে গিয়ে হবে এটা রেড। হইতেই পারে শখ নাকি? ক্লায়েন্টের শখ হইলে কি আপনি না করতে পারবেন? না। বাট এটা করে দেখান, আমাকে গাইড করেন তো কিভাবে করব। যা শিখছেন ওগুলো ওইভাবেই বলেন। স্যার যেমন ওইভাবে তো হবে বলছেন না। যে সেখান থেকে ফন্ট কালার কালারটা, Yes, তাই না? sir. এটা জি ধরলাম, জি। আমার ডেস্কটপে রেডি, হুইচ ইজ ফাইন। ট্যাবলেটে যাব, এখানে গিয়ে স্যার হবে না তো স্যার, আইকন নাই তো। আইকন নাই। কিসের আইকন নাই? আচ্ছা, সিলেক্ট করছি তো। না, ওই বাম স্যার পাশে এই যে টেক্সট কালারের সাথে যে আইকনটা থাকে ওইটা নেই। অ্যালাইনমেন্টে যেরকম আইকন আছে ওরকম টেক্সট কালার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেসপন্সিভের জন্য যে আইকনটা ওইটা মিসিং, এটা বলতেছেন?
জি জি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কি এটা এটা করা যায় হবে না? স্যার ওটা করলে তো স্যার যেই কালার সেট করবেন সবার এ লাস্টে পর্যন্ত ওইটাই আবার যেটুকু আসতে হবে। শিখছি তাতে এটা করা যাবে না। যাবে না, এটা এটা করলে পাপ হবে নাকি? তাইলে তো ঝামেলা হইলো। তারপরে আরো কিছু আছে নাকি সেটা তো জানি না। হেয়ার কামস ইউর মেন্টর। এখন আপনার মেন্টর দেখাবে কেমনে করে এটা, তাই না? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এরকম প্রবলেম আসতে পারে। এটা তো ছোট্ট একটা পরিসরে বললাম আমি, হয়তো বড় পরিসরে এমন জিনিস ক্লায়েন্ট চায় বসছে যেটা এলিমেন্টর দিয়ে আদৌ করা সম্ভব না, হইতে পারে। বাট ওইটাই আমরা এলিমেন্টর দিয়ে করব ইন এ ডিফারেন্ট ওয়ে। কিভাবে? আসেন শিখি। এই পর্যায়গুলোতে কি করতে হবে, এটা আমাকে তিনটা ভার্সন তৈরি করতে হবে। কয়টা? যদি দুইটা দুইটা ডিফারেন্ট চাই তাহলে দুইটা ভার্সন হতে পারে। মোবাইল একটা চাইলো, ডেস্কটপ একটা চাইলো, ডেস্কটপ এন্ড ট্যাবলেট সেম, মোবাইল ভার্সনে ডিফারেন্ট চাইলো, তাহলে দুইটা ভার্সন হবে। তিনটাতে তিনটা চাইলে হইতে পারে অনেক শৌখিন ক্লায়েন্ট, হইতেই পারে। তিনটা বানাইতে হবে ডুপ্লিকেট। সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেও হয়। সো ডুপ্লিকেট ম্যাকে ইউজ করে কমান্ড দিয়ে দিবেন। তিনটা ভার্সন। প্রথম ভার্সনটা ডেস্কটপ, দ্বিতীয় ভার্সনটা ট্যাবলেট, তৃতীয় ভার্সনটা মোবাইল। এই সকল কাজ করবেন পুরো ল্যান্ডিং পেজটা বানানোর শেষে, শুরুতে না কিন্তু। যখন দেখবেন যে কোনোটা কিছু হচ্ছে না, বাকিগুলো শেষ করবেন, যেগুলো প্রপার ওয়েতে শেষ করবেন। এটা তো আউট অফ সিলেবাস, আউট অফ বক্স। আউট অফ বক্সের জিনিসটা লাস্টে করবেন প্রজেক্টে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন এই তিনটা জিনিস যে আমি বসাইলাম, এটা কিসের জন্য? ডেস্কটপ, ডেস্কটপ, এটা ট্যাবলেট, ট্যাবলেট। মোবাইল। মোবাইল। এটা কোথায় কোথায় থাকবে না এটা চিন্তা করেন। এটা থাকবে না মোবাইলে আর সিলেক্ট করলাম, হাইড করে দিতে হবে। অ্যাডভান্সে গেলাম, এই যে অনেকে ধরেই ফেলছেন অলরেডি নাকি। রেসপন্সিভে গেলাম, কোথায় কোথায় থাকবে না ওগুলো অন করে দেন, যে এগুলাই থাকবে না এটাই থাকবে না, ট্যাবলেটে থাকবে না, মোবাইলে থাকবে না। গেল। ট্যাবলেটে যাবো এবার। ট্যাবলেটে এটা দেখাচ্ছে না, এই যে ক্রস ক্রস দেখাচ্ছে, তার মানে ট্যাবলেটে এটা শো করবে না। এইটা এটা কোথায় থাকার কথা? ট্যাবলেটে থাকবে আর অন্য ট্যাবলেটে থাকার কথা। অন্যটায়। অ্যাডভান্স আর রেসপন্সিভ একটু মাথায় আসতেছে কি করতেছি? জি। এটা ধরবো আবার, এটাতে যাব, অ্যাডভান্সে যাব। এটা ডেস্কটপে থাকবে না, ট্যাবে থাকবে না। এটা থাকবে না, থাকবে কোথায়? মোবাইলে। মোবাইলে। এখন জানতো এই এই এবার তাহলে কি, ওর যেটা সেটা তো কালার। ওরটা দিব। ও কি বাকি কাউকে ডিস্টার্ব করবে? না। সবুজ। মোবাইলে গেলাম, আগে হাইড করে নিলাম কনফিউশনটা যাতে দূর হয়ে যায়। এইগুলো মানে হাইড, এই যে এরকম হালকা কালার করে থাকে, ক্রস ক্রস দেওয়া যদি থাকে এই যে এরকম, তাহলে বুঝবেন এটা হাইড করা আছে এই ডিভাইসে। তিনটা ডুপ্লিকেট করার জন্য ইয়ে করার জন্য যে স্পেস বেশি হয়ে যাবে না? না, এটাই তো বললাম, এই জন্য পুরো প্রজেক্টটাকে শেষ করবেন নর্মালি ডেস্কটপে, দেন এটা করবেন। নাহলে তো এখন বুঝতেছেন না যে আসলে সেকশনটা কত বড়, তাই না? এখন এটা কি হবে, ভিউতে গেলে বুঝতে পারবেন আদৌ কি হচ্ছে। মোবাইল ভার্সনে কি আছে? রেড, ট্যাবলেটে সবুজ, গ্রিন, জায়গা বেশি নিছে? নেই নেই। ডেস্কটপে? হোয়াইট। রাইট। আচ্ছা, এখন দেখেন এটা কত পাওয়ারফুল হইতে পারে। যে এরকম তো করলাম, কোন জায়গায় বা কারো ডিভাইসে যদি গিয়ে ঝামেলা করে, আসেন চেক করি ঝামেলা আদৌ করবে কিনা। যে এখান থেকে সাইড থেকে ছোট করতে থাকেন, যেই মুহূর্তে ট্যাবলেট টাচ করবে ওই মুহূর্তে চেঞ্জ। মাঝখানে কোনো কোনো একটা পিক্সেলের জন্য এমন হয় যে দুইটা একসাথে দেখাচ্ছে? আচ্ছা ভাইয়া, ব্রেকিং না। পয়েন্টটা কি আমাদের মুখস্থ করতে হবে বা ব্রেক মানে পয়েন্ট? কি? না, ব্রেক পয়েন্ট মুখস্থ করতে হবে না, ব্রেক পয়েন্ট এলিমেন্টের অটোমেটিক দেওয়াই আছে। তারপর আপনি যদি কখনো জানতে চান কোনটার ব্রেক পয়েন্ট কত পিক্সেলে, বলেন যে ক্লায়েন্ট যদি চায় যে আমার ডিভাইসের এই ব্রেক ব্রেক পয়েন্টটা পয়েন্ট ধরে ধরে রেসপন্সিভ করা যায় না। বাকি আপনি ওই ডিভাইসে গিয়ে চেক করে করতে পারেন। যেমন এইখানে আসলাম, এখন কত পিক্সেল আছে যে এইখান থেকে আপনি ধরেন একটু টেনে বড় ছোট করে দেখতে পারেন। হ্যাঁ, ধরেন এরকম বড় ছোট করলাম আমি, ঠিক আছে? এটা 1000 পিক্সেলে যায়, 1024-এ যায় অটোমেটিকলি। এই যে এরকম বড় ছোট করলে, আগে এটার পিক্সেল সাইজটা এখানে দেখা যেত, এখানে ছোট করে, এখন দেখা যায় না। আমি জানি না কেন এটা হাইড করছে ওরা, দেখতে পারা উচিত। এইখানে গিয়ে এটা ফিক্স করে দিবেন আর কি। কিন্তু এটা পুরোটা পুরো ট্যাবলেটে ইফেক্ট করবে, বাট ভিউটা বুঝলেন যে কতটুকু হইলে বোঝা যায় এখানে পারফেক্ট, ঠিক আছে? এই আর কি। পিক্সেল ধরে ধরে যে করতে পারবো এরকম না, সেক্ষেত্রে আমাদের পেজ মেনটেন করা এলিমেন্টের জন্য অনেক টাফ হয়ে যেত, ঠিক আছে? বাট এটা বুঝছি তো, এই যে দেখেন পারফেক্টলি কাজ করতেছে না?
কনফিউশন আছে কোনো? না, ঠিক না, আছে। কালারটা নিয়ে কোনো সমস্যা নেই। কালারটা নিয়ে কেন শুধু, এখন চিন্তা করেন তো, এই সেকশনটা ক্লায়েন্ট এমন ভাবে ডিজাইন করতে বলছে যেটা আমি নর্মালি সম্ভবই না, ডেস্কটপে যেভাবে আছে এটাকে রেসপন্সিভ বানানো যাচ্ছেই না কোনোভাবে। ক্লায়েন্ট বললো এটা কি, ধরেন এ ডিজিটাল ওয়েব ডিজাইন স্টুডিও, এ ডিজিটাল ডেস্কটপ, ধরেন ডিজিটাল ডেস্কটপ ওয়েব ডিজাইন স্টুডিও এরকম লেখা। ও চাচ্ছে মোবাইলে গিয়া এই ডেস্কটপ লেখার জায়গায় মোবাইল আসবে। এখন আমি যদি এখানে মোবাইল লিখি তাহলে তো হয়ে গেল নাকি? হ্যাঁ ভাইয়া, সেম আগের মতো ডুপ্লিকেট করবো। হ্যাঁ, বুঝছেন তাহলে? সেম আগের মতো তাহলে দুইটার জন্য দুইটা বানাবো। আরেকটা কাহিনীও আছে, অনেকেই কি করে ড্র্যাগ এন্ড ড্রপ করে, লাইক ইমেজটা তো নিচে থাকার কথা না, তাই না? একটা জিনিস যখন আমরা রেসপন্সিভ করি ইমেজটা কি থাকে, টপে থাকে, দেন কন্টেন্ট আসে। বাট আমাদের ডিজাইনটা কেমন, লেফটে যেগুলো থাকে ওগুলাই উপরে থাকে ডেস্কটপের রুলস হিসাবে। So, এইগুলা যাবে উপরে, এটা যাবে নিচে, এটাই তো নর্মালি। এখন আমি যদি এটাকে এখানে গিয়ে মনে করি যে ইমেজটাকে আমার উপরে লাগবে, তো এই কলামটাকে ধরে টেনে উপরে নিয়ে গেলাম, এখন কি ঠিক হয়ে গেছে? ডেস্কটপে ঠিক আছে, না, এটাও ঠিক আছে, এরকম এখানে না, চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে যাবে। তো কন্ট্রোল জেড। সেক্ষেত্রে ওই সেক্ষেত্রে আমি দুটো করতে পারি, বাট এটা একটা সিম্পল সলিউশন ওরা নিয়ে আসছে যে এটার জন্য এত ডুপ্লিকেট করা লাগবে না। আপনি এটা কি করতে পারেন, অ্যাডভান্স, এই পুরা সেকশনটা ধরে অ্যাডভান্স রেসপন্সিভ, এখানে দেখুন নতুন একটা অপশন আছে ভিজিবিলিটিস, এটার মধ্যে অপশন আছে এগুলা। তার উপরে যে অপশনটা সেটা হচ্ছে রিভার্স কলাম ট্যাবলেট, রিভার্স কলাম মোবাইল। তো আমাদের কলামটা রিভার্স কোথায় গিয়ে হবে? ট্যাবলেটে, মোবাইল। মোবাইলে। ঠিক আছে, এখানে তাহলে রিভার্স হয়ে গেল, বাট ডেস্কটপে ঠিকই আছে নাকি? জি। আচ্ছা, এটা একটা অপশন। আর বাকি আরো যদি কোনো ধরনের কিছু চায় যেটা আমি বানাইতে পারতেছি না কোনোভাবেই, তাহলে আমি কি করব? ধরেন এটা আইকন বক্স দিয়ে হয়েছে এখানে, বাট মোবাইল ডিভাইসে এমন একটা ফরম্যাটে এই জিনিসটা চাচ্ছে যেটা আমি আইকন বক্সে মিলাইতে পারতেছি না, ওই অপশনই নাই সিলেক্ট করার, অপশনই নাই ধরেন ওটা সিলেক্ট করার। তাহলে কি করব? এই সেকশন হাইড করে দিব, এখানে ম্যানুয়ালি বানাই দিব। বুঝছি? না ভাইয়া, বুঝি নাই ম্যানুয়ালি কিভাবে। ম্যানুয়ালি কিভাবে, আমরা একটা কলাম নিব, কলামের এক সাইডে একটা আইকন নিব, এখানে একটা টেক্সট নিব, টেক্সটের নিচে আর একটা টেক্সট নিব, মানে নর্মালি একটা একটা করে নিব কন্টেন্ট নিয়ে আমাদের মতো করে। নিজের নিজে নিজে বানাই দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, রেডিমেড নিলাম না, এটা তো রেডিমেড, আইকন বক্সটা রেডিমেড না, জি। কিছু ভেতরে দেওয়া। বাট লেআউটিংটা তো ও হেডে যা যা অপশন আছে তাই করতে পারবেন, এর বাইরে তো আর পারবেন না, পারবেন? সেটা কি ডেস্কটপের ইয়েতে করা লাগবে না, না মোবাইলের এর ভিতরেই কাজ করা যাবে? আমি তো বানাচ্ছি মোবাইলের জন্য, তো মোবাইলে এসে বানাইলে তো আপনি আসল বুঝতে পারবেন যে কিরকম দেখা যাচ্ছে, কতটুকু জায়গা আছে আপনার কাছে। এবং সেটা ডেস্কটপ ভার্সনের জন্য হাইড করা থাকবে অবশ্যই। বুঝছেন কি বলছি? জি, জি, ম্যানুয়ালি বলতে ওই যে মানে সবগুলো প্রাইজিংটা বাকি ঠিক থাকবে ডেস্কটপে যেটাতে। তৈরি করে মোবাইল মানে ডেস্কটপে হাইড করে দিব, মোবাইল ভার্সনে রাখবো। যেটা যে প্রাইজিং টেবিল যেভাবে বানাইছেন, ম্যানুয়ালি বানাইছেন না, প্রাইজিং টেবিল তো একটা রেডিমেড ছিল, কেন ম্যানুয়ালি বানাইছেন? ফিচার মিসিং এই জন্যই তো, জি, ওই সেম জিনিসটাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সো এখন চিন্তা করেন তো, তাহলে কি রেসপন্সিভ নেওয়ার টেনশন থাকলো? টেনশন তো থেকে যা স্যার, আগে করি দেখি শিখি। টেনশন কেন থাকবে? ধরেন তাহলে আমার শিখা লাভ হইলো কি? না পারতেছি, মানে ক্লাসের শেখানোর পরে যেগুলো করতেছি, চেষ্টা করতেছি, হচ্ছে। টেনশন তো থাকবে, আপনার সারা জীবনই থাকবে, টেনশন তো থাকবেই সারা জীবন। এটা বিষয়টা হচ্ছে কি, আপনার রেসপন্সিবের যে ব্যাপারটা, এই রেসপন্সিবের ব্যাপারে আপনার কনফিডেন্স আসার দরকার আছে না ক্লাসটা শেষে, নাহলে রেসপন্সিভ নিতে আরো 4টা 5টা ক্লাস নিতে হবে। আমার ক্লাসের না মধ্যে স্যার, হবে মনে হয়। দরকার এটা। এখন বাকি আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমার প্র্যাকটিসের, সেটা তো আলাদা ব্যাপার, ওটা তো আপনাকে এক্সপার্ট করবে। বাট রেসপন্সিবল ব্যাপার যদি নাই বুঝেন তাহলে আপনার টেনশন থাকবে, বুঝলে কেন টেনশন থাকবে? মোটামুটি বুঝেছি। আমি যেটা করছি আপনি করলে কি অন্য কিছু শো করবে আপনাকে? না, স্যার, আপনি তো ভিডিও একটা দেখে প্রবলেম সহজে বুঝলে ফাইন্ড আউট বোঝা করতে পারেন। যাবে, ভিডিওটা বারবার দেখলে বোঝা যাবে ভালো করে। হ্যাঁ, আমি যেটা করছি আপনার ওইটাই হবে, বাট আপনাকে ওই ফেজ ওই পর্যায়ে যাইতে সময় লাগবে, তাই না? জি স্যার। ম্যাটার হচ্ছে আপনি দেখে বুঝলেন যে হ্যাঁ এটা করা যায়, তাহলে তো আপনার সাহস চলে আসার কথা অ্যাটলিস্ট। জি স্যার। ওকে।
আপনাদের কাজ থাকবে এই যে রানিং প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে রেসপন্সিভ করা, ঠিক আছে, এন্ড এই যে সেকশন, কিছু সেকশন হাইট শো করে বা ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিভাইসে টেক্সচার কালার দিয়ে এগুলা প্র্যাকটিস করে নেবেন আপনারা নিজেদের নিজেদের মতো, ঠিক আছে। সো আপনাদের মূল কাজটাই হচ্ছে এটা রেসপন্সিভ করে তৈরি করা। এই আজকে কি আর নতুন কিছু শিখবো? নাকি আজকে এনাফ মনে হয়? ভাইয়া ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যদি সাপোজ ধরেন আমি এটা, ঠিক আছে, এটাকে ফলো করলাম, ওকে, এখন যদি আমি অন্য কোনো টেমপ্লেটস না মানে আপনার যে পিন্টারেস্টে যে ডিজাইন গুলো থাকে ওইটার মতো করে যদি আমরা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে কি করতে পারবো? পারবেন না কেন? পারবেন। মানে সে এখন যদি মানে ডিজাইনটা যদি ছবি আকারে থাকে, তখন সেটা কিভাবে মানে জাস্ট ছবি আকারে যদি থাকে, তাহলে সেটা কি এটা করবো? দেখে করতে হবে, দেখে আইডিয়া নিতে হবে, দেখে আইডিয়া নিয়ে করতে হবে, যেহেতু এটা ছবি, ছবি আর ওয়েব তো এক জিনিস না। তো ছবিটা জাস্ট আপনাকে আইডিয়া নেওয়ার জন্য দিছে, তাই না? সো আইডিয়া নিয়েই করতে হবে, তখন তার কিছু কপি সিলেক্ট করার অপশন গুলো আপনি পাচ্ছেন না। বড়জোর আপনি টেক্সট গুলো কপি করার জন্য ছবি থেকে হয়তো বা কপি ফিশ ইউজ করতে পারেন। বিশেষ করতে পারবো, কিন্তু কালারও তো পারবো আমি, ওই যে তাহলে ওয়ার্ড পারবেন। মাউন্ট অনেক কালার কিছু তো। পারবেন, আবার অনেক কিছু পারবেন না। ফন্টের সাইজ বা এভরিথিং এগুলো তার আপনি ইমেজ থেকে সিলেক্ট করতে পারবেন না কত পিক্সেল বা কত এটা পিক্সেল, আইডিয়া নিয়ে বারবার মিলাই মিলাই করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে মনে হয় এনাফ, শেষ করে দিই নাকি? স্যার একটা মানে অন্য একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম। আহ, মানে আমাদের হচ্ছে গত ক্লাসে কাভার ইমেজ তৈরি করতে দিয়েছিল, তো ওখানে কাভার ইমেজের হচ্ছে ছবি দিতে বলছিল, আর হচ্ছে লেখা লেখা দিতে বলছিল যে নাম, তারপরে আপনি হচ্ছে ওয়েব ডিজাইনার। মানে এখানে কি লিখবো, মানে ওয়েব ডিজাইনার না ওয়ার্ডপ্রেস ডিজাইনার না শপিফাই, এটা মানে কিভাবে লিখবো? আপনারা মূলত ওয়েব ডিজাইনিং এর কাজটাই করতেছেন এন্ড সিএমএস কাস্টমাইজেশন করতেছেন ফিচার গুলো নিয়ে, ঠিক আছে। এটা ডেভেলপমেন্টের পর্যায়েও পড়ে না একদম পুরোপুরি, ডিজাইন পর্যায়ে পুরোপুরি পড়ে, বাট ডেভেলপমেন্টের কিছু কাজ আপনারা করতেছেন, ঠিক আছে, রেডিমেড ফিচার ইউজ করে অফকোর্স। সো আপনি ওয়েব ডিজাইনারই দিতে পারেন বা ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার ইউজ করতে পারেন। আচ্ছা, মানে যারা এখানে কাস্টম এটা সিএসএস করতে স্যার, পারবে তারা কি ডেভেলপ দিতে পারবে? সরি, যারা ওই যে ওয়েব কাস্টম এইচটিএমএল সিএসএস মানে কোড ডেভেলপমেন্ট করতে পারবে? এগুলো সবই ডিজাইন, জাভাস্ক্রিপ্টটাও ডিজাইনই পার্টি পড়ে, কন্টেন্ট ওয়েব ডিজাইন, হ্যাঁ। ডেভেলপমেন্টে যাবে যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জানবেন, হয়তো পিএইচপি বা পাইথন কিছু দিয়ে একটা করতেছেন, তখন এটা ডেভেলপমেন্ট বলে, ঠিক আছে। বাট ক্লায়েন্ট আপনার কাছে ডেভেলপমেন্ট সার্ভিস পাবে, প্লাগ ইন ইউজ করে বা বিভিন্ন জিনিস ইউজ করে আপনি ডেভেলপমেন্ট সার্ভিস দিতে পারবেন, বাট আপনি স্যার, ফুল। আমরা ওয়েব ডিজাইন লিখলে আমরা তো সব ওয়েবের কাজ জানি না। ওয়েব ডিজাইন লিখলে কি কোনো সমস্যা না? ওয়ার্ডপ্রেস উল্লেখ করে দিতে হবে, শপিফাই উল্লেখ করে দিতে হবে, এরকম আর কি বিষয়টা এই জানতে ব্যক্তি চাচ্ছিলাম। হলো দাঁতের ডক্টর, এর মানে দাঁতের সব চিকিৎসা সে জানে না, অনেক চিকিৎসা ইন্ডিয়া গিয়ে নিতে হয়, তাই বলে কি সে দাঁতের ডক্টর লিখবে না? নাকি সে লিখবে দাঁতের ডক্টর শুধু এই এই জিনিসের ক্ষেত্রে, এই এই জিনিস সে জানে না, এটা কি পুরোটা লেখে কেউ কোনোদিন? আমি সেটাই, আমাকে আমাকে বলছে একজন, সেজন্য বলছি আসলে ওয়েব ডিজাইন লেখাটা কতটা ইয়ে হবে, আপনি সঠিক দিয়ে হবে দিবেন সেটা। অল্প ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার। অল্প একটু ওয়েব ডিজাইনার, কারণ বেশিরভাগ জিনিসই আপনাদের জানা নেই। ওয়েব ডিজাইন পার্ট শেষ করতে হলে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড। আরে ভাইয়া, আমার কথাটা একটু শেষ করতে দেন। ও আচ্ছা। স্যার তাহলে আপনি একটু সুন্দর করে বলুন ওয়েব ডিজাইনার, এটা লিখলে লিখলে আমাদের কোনো সমস্যা নাই। না, সমস্যা নেই থাকবে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন ওয়েব ডিজাইনার 100% কমপ্লিট করে দেন ওয়েব ডিজাইনার লিখবেন, তাহলে এটা একটা প্রবলেম, তাহলে এটা নিয়ে আর্গুম হইতে পারে যে আপনি 50-100 বছর ওয়েব ডিজাইনিং শেষ করতে পারবেন কি না, তো শুধু ওয়েব ডিজাইন, ঠিক আছে। এটা এরকম না বিষয়টা, ওয়েব ডিজাইনের আপনি একটা পার্ট করতে ওয়েব ডিজাইনের সার্ভিসই আপনি দিচ্ছেন, ঠিক আছে। জি, ঠিক সব আছে। জিনিস জানার পরে হবে কিছু না। So, তাহলে ভাইয়া ফ্রন্ট এন্ড আর ফ্রন্ট এন্ড আর এটা ভালো না, এটা আপনাকে ডিস্ট্রয় করে ফেলবে, আপনাকে এই সেক্টর থেকে আপনাকে ছিটকে ফেলবে। যখন আপনি ওভার থিঙ্ক করা স্টার্ট করবেন, সব জায়গাতে আপনার দেখা যাবে যে আপনার অনেক বেশি থিঙ্কিং আসবে, এটা এইভাবে এইভাবে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে আপনি আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতেছেন জিনিসগুলা, তখন আপনি নিজের জিনিসটা আপনি নিজেই আটকে পড়বেন, ঠিক আছে, যেটা হলো নিজের ফাঁদে নিজেই প্যাচ লেগে পড়ে যাওয়া। তো দরকার নেই তো এত কিছু, এত ওভার থিঙ্ক করার।
যেই ফ্লোতে যাচ্ছে ওই ফ্লোতেই আগায় যান। ওয়েব ডিজাইনার দিচ্ছেন, আপনি দিয়ে দেন। এখন আপনি যদি এটাও চিন্তা করেন ওয়েব ডিজাইনার দিলে অনেক পাপ হবে কিনা, আপনার নামে আইসিটি ধারায় মামলা হবে কিনা, তাইলে প্রবলেম। তাইলে আসলে এগুলো চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যাবে। ওরকম কিছু হবে না, এত বড় কোনো সিরিয়াস ব্যাপার ব্যাপার না এটা, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য উদাহরণ দিই, এটা আবার আপনারা মাইন্ড করেন না। কারণ এখনই সময়, পরবর্তীতে হয়তো বা কোর্স শেষ হয়ে গেলে তো হয়তো আপনারা এই কোশ্চেন আমাকে অ্যাক্স করবেন না, ঠিক আছে? আচ্ছা, পাশ থেকে আরেকজন বলতেছে আপনি ওয়েব ডিজাইনার দিলে ইন্ডিয়ানরাও আপনাকে ধরে নিয়ে যাবে, হইতেও পারে এটা। আচ্ছা, তা ভয় পাওয়ার কিছু না, হ্যাঁ সবকিছু আপনি তারপর কোশ্চেন করছেন ভালো। আর কারো কোনো কিছু? না, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, অন্য আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আশা করি অ্যাসাইনমেন্টটা সবাই বুঝছি, রেসপন্সিভ করবো ওই সাইডটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।